ওকে, তো সবাইকে গুড ইভিনিং। যেহেতু গতকাল ক্লাসটা নিতে পারিনি বিশেষ কারণে, তো আজকে নিচ্ছি। আগামীকাল তো সময় মতো ক্লাস হবে। তো আমরা মোটামুটি গতকাল পর্যন্ত সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এবং ভয়েস এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং আশা করি তোমরা পড়েছো, তাই তো? জি স্যার। হ্যাঁ, এখন বিশেষ করে অ্যাপ্লাইড টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বই থেকে তোমাদের আমি পড়তে বলেছি। তো সবগুলো এছাড়াও সেন্টেন্স স্ট্রাকচারের আমি শিট দিয়েছি, আর ভয়েসের জন্য শিটটা দিয়েছি। তো বিশেষ করে ভয়েসটা তোমরা যখন ট্রান্সফরমেশন আমরা পড়বো তখনই আলোচনা করব, কিন্তু আপাতত ভয়েসের যে বেসিক ধারণা সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। তো সেখানে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে বলে আমি মনে করি। তো তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে এগুলো নিয়ে এখন বলতে পারো, বা পরের ক্লাসেও বলবা, তাতে কোনো সমস্যা না। কিন্তু যে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবা। তো যেহেতু গ্রামারের এই তিনটা পার্ট নিয়ে কথা বলার পরে আজকে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল এলিজি রিটেন আ কান্ট্রি চার্জিয়ার, তোমাদের হচ্ছে সেকেন্ড পয়েম। তো আজকে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। তো মূল কথা হলো, তোমরা কি বই কিনেছো সবাই? বলো তো। জি স্যার, কিনেছি। পোয়েট্রি এবং প্রোজ, তাই তো? হারিয়েছি। হ্যাঁ, আচ্ছা পোয়েট্রি আর প্রোজ। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, সমস্যা নাই। তাহলে আজকে আমরা এই কবিতাটা শুরু করতে পারি। এই কবিতাটা শেষ করার পরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তীতে ক্লজ এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব। তারপরে আমরা প্রোজ পড়ব। হ্যাঁ, এইভাবে আমরা মোটামুটি একটু আগাবো। আর বাকি বইগুলো বার হয়ে গেলে তারপর আমরা বাকি বইগুলোর সিদ্ধান্ত কিভাবে আসে সেভাবে আমরা একটা টাইম করে নিব। হঠাৎ করে বই সিলেবাস না চেঞ্জ করেই একটা শুরু করাটা, এটা একটা অন্য ধরনের হয়েছে। কারণ বই বার করা এটা করতে করতে তোমরা কমপক্ষে 2 থেকে 3 মাস তোমাদের একটা লস প্রজেক্টে যাবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সমস্যা। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো, কি কোশ্চেন? স্যার, আমি মেসেঞ্জারে ওই যে বইয়ের ব্যাপারে বলেছিলাম, মানে কোন বইটা আপাতত কিনে পড়লে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, এখানে তুমি যে দুটো বইয়ের কথা বলেছো ওই দুটো একই বই। একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ক্রিটিক্যাল সামারি বই, বুঝতে পেরেছো? হুম। তুমি জি তুমি স্যার। যদি টেক্সট পড়তে চাও তো টেক্সট নিবা, যদি টেক্সট বইটা পড়তে চাও। আর যদি মনে হয় যে তুমি টেক্সট পড়বা না, তাহলে তুমি সামারি বইটা নিতে পারো। এই, এবং অনেকে আছে দুটাই আর নেয়। হ্যাঁ, আমি বলি দুটাই নিবা, তুমি টেক্সট পড়বা, টেক্সট আপনি আমি। যে শীট। হ্যাঁ, শিটে তো যেগুলো নভেলের তো আর শিট তো তোমাকে আমি দিয়ে দিব, নভেলের যে শিট টেক্সট আমি সেটা তো দিয়েই দেবো। তুমি এখন যদি মনে করো যে পিডিএফ পড়েই তুমি পারবা, তাহলে কেনার দরকার নেই। ঠিক আছে? দেখো, স্যার, বলতে চাচ্ছি আপনি যে বইগুলা লিস্ট দিয়েছিলেন ওগুলা কিনলে কি উপকৃত হব? আমি এখনও কোনো বইয়ের লিস্ট দেই নাই। ঠিক আছে তো? কারণ এখনও তোমাদের বই আমি সেভাবে দেখি নাই, বা সেভাবে এখনও বার হয়নি, এই জন্য আমি লিস্টটা পুরোপুরি দিতে পারিনি। ঠিক আছে তো? কমপ্লিট লিস্ট এখনও দেওয়া সম্ভব হচ্ছে না, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। এই জন্য আপাতত দু একটা করে যে বই বার হচ্ছে সেগুলোই ওইভাবে করে আমি যখন যেটা পড়াবো তখন কিনে ফেলবো। একবারে সব বই কিনতে হবে এমন দরকার নেই, কারণ আমি তো শিট দিয়েই দিচ্ছি। যে কবিতাটা পড়াবো এই কবিতার সামারি থেকে শুরু করে ক্রিটিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছুই আমি দিয়ে দিব। বই না হলেও চলবে, তারপরও বই থাকলে পড়াটা একটা থাকে, নিজের বলে মনে হয়, তাই না? দাগিয়ে দাগিয়ে পড়া যায়। এই জন্য বইটা আমি কেনার কথা বলছি। তাছাড়া তোমার যা ম্যাটেরিয়ালস লাগবে পরীক্ষার জন্য সব এখানে পেয়ে যাবা। গাইড টাইডও কিছু না কিনলেও চলবে, কিছুই কেনা লাগবে না বলা যায়। ঠিক আছে, যদি তুমি পিডিএফ থেকে পড়তে পারো। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই এলিজি রিটেন আ কান্ট্রি চার্জিয়ার্ড এই কবিতাটাতে। এই কবিতাটা কি কেউ পড়া শুরু করেছো? এখনো কেউ পড়েছো? না না স্যার। স্যার, পড়ি। আচ্ছা, সমস্যা নেই। স্যার, আজকে তো একটা টেস্ট নেওয়ার কথা মনে হয়েছিল। হ্যাঁ, টেস্টটা আমি আসলে ভুলে গেছি। তোমাদের যে আমি এটা আগামী দিন নিব, আগামীকালকে নিব। ঠিক আছে? কারণ আজকে যে তোমাদের রেগুলার পড়ার ভিতরে পড়ে না, আমি যে ফোর্থ ইয়ারে ছিলাম, পরে আমার মনে হলো যে টেস্টের ইয়াটা আগে দিতে হতো, কিন্তু আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, এই জন্য আগামীকাল ক্লাস তোমাদের আছে যেহেতু, আগামীকালকে নিব। হ্যাঁ, আমি এটা ভুলেই গেলাম বলতে গিয়ে। হুম, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, জি স্যার। আমরা প্রথমে কয়েকটা কবিতা পড়ার পর তারপর লিটারি টার্মস পড়বো, যেটা আগে বলেছি, কারণ যদি তুমি কবিতা না পড়া থাকে তাহলে লিটারি টার্মসগুলো বোঝাতে অসুবিধা হয়। হ্যাঁ, দেখো, এখানে তোমার মোটামুটি এলিজির জন্য যা যা লাগবে সব এখানে আমি দিয়ে দিব, অতএব টেনশন নেওয়ার কোনো কারণ নেই। শুধু একটু পিডিএফ থেকে পড়ার অভ্যাস করতে হবে। হুম,
আচ্ছা, তাহলে হচ্ছে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্জিয়ার, হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির এই কবিতাটি রাইটার হচ্ছেন কে জানো? যদিও এই সিলেবাস তোমাদের চেঞ্জ করতে হবে এখান থেকে। রাইটার হচ্ছেন থমাস গ্রে। আমরা আগে একটু কয়েকটা বিষয় আগে জানবো। এখানে এলিজি বলতে কি বোঝায় জানো? এলিজি এলিজি যেটাই বলি আমরা অনেক সময়, এলিজি বলতে কি বোঝায় জানা আছে? Poem of lamentation. হ্যাঁ, আবার বলো। Poem of lamentation or sad event. ওরকম করে বললে কেমন জানি একটু ছোট হয়ে যাচ্ছে কথাগুলো, ঠিক আছে তো? হ্যাঁ, আমরা একটু দেখবো আর কি যে এলিজি আসলে কি জিনিস। দেখো, এলিজির যে বাংলাটা সেটা হলো শোকগাথা, ঠিক আছে তো? শোকগাথা বলতে কি বোঝায়? যে কারো কোনো মৃত্যুতে আমরা যখন কি করি, শোক করে তার বিষয়ে গুণগানমূলক প্রশংসামূলক কোনো কিছু বলে থাকি, তখন সেটা হয়ে যায় এলিজি। এবং এলিজিটা প্রধানত লেখা হয়ে থাকে কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে স্মৃতিচারণ করতে গেলে, ঠিক আছে তো? তাকে, অথবা এমনও হতে পারে যে সে হয়তো মারা গেছে, তাকে কবরস্থ করা হবে, তার পূর্বে অনেক সময় তাকে স্মরণ করে কি করা হয়, মানুষ অনেক বক্তৃতা দেয়, তাই না? অনেক কথা বলে থাকে, স্মৃতিচারণ করা হয়। তো স্মৃতিচারণে অনেকে আবার এরকম তার সম্মানে, তাই তো, তার উপর ভিত্তি করে কোনো কবিতাও পাঠ করতে পারে বা কবিতাও লিখতে পারে। তো এইরকম যে কবিতাগুলো সেগুলোকে বলা হচ্ছে মেনলি এলিজি। হ্যাঁ, তাই বলছে দেখো, অ্যান এলিজি ইজ আ ফর্ম অফ লিরিক পয়েম। এখন লিরিকটা কি সেটা তো আমরা পড়েছিলাম, তাই না, সনেট পড়তে গিয়ে? লিরিক মানে কি? লিরিক হচ্ছে কি একটা শর্ট পয়েম, তাই না, ছোট একটা কবিতা, যেখানে কবি তার কি করে, পার্সোনাল ফিলিংগুলোকে প্রকাশ করে, তাই না, এক্সপ্রেস করে। হোয়ার দ্য পয়েট এক্সপ্রেসেস হিজ পার্সোনাল ফিলিং ইন আ সফট, তাই তো, অর লুসিড ল্যাঙ্গুয়েজ, এবং একটা ছোট কবিতার মাধ্যমে। তাই এরকম আমরা তো এর আগেও দেখলাম যে কবিতা কত ধরনের ছিল। আমি যে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার ওই বইটা থেকে দেখেছিলাম, পিডিএফটা থেকে, যে কবিতা প্রধানত দুই ধরনের হয়, তাই না? কি কি হয় বলো তো? সাবজেক্টিভ আর অবজেক্টিভ, দেখছিলাম এর আগের ক্লাসে। মনে আছে তো তোমাদের, নাকি মনে নাই? ভুলে গেছি স্যার। সনেট পড়াতে গিয়ে দেখালাম না, ভুলে গেছো এতদিনে? হাই হাই, সনেট যখন আমরা পড়লাম, সনেট নিয়ে আলোচনা করলাম, সনেটের সংজ্ঞা পড়লাম, সেখানে গিয়ে দেখালাম না যে পোয়েট্রি হচ্ছে কয় প্রকার, পয়েম হচ্ছে দুই ধরনের, সাবজেক্টিভ আর অবজেক্টিভ। সাবজেক্টিভের মধ্যে পড়ে লিরিক, লিরিকের মধ্যে পড়ে কি কি বলো? লিরিকের মধ্যে পড়ে সনেট, তাই তো, তারপর হচ্ছে কি ইলিজি, সনেট, ওড, হ্যাঁ, ড্রামাটিক মোনোলগ। মনোলগ, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি ওই লিরিকের মধ্যে পড়ে। তাই সেটাই এখানে দেখানো হচ্ছে যে এলিজিও হচ্ছে এক ধরনের লিরিক পয়েম, তাহলে সনেটও এক ধরনের লিরিক পয়েম, ঠিক আছে তো? আর লিরিক পয়েমটা কি সেটাও আমরা দেখছি, আমি আরেকবার একটু দরকার হলে দেখাই দিই। এখন এগুলো ভুলে গেলে চলবে না গো, পড়াটা তার মানে তো হচ্ছে না, পড়া না হলে কিন্তু বিপদ আছে। আচ্ছা, কোথায় গেল পোয়েট্রি? এই যে নেসেসারি ম্যাটেরিয়ালসের মধ্যে অ্যান এবিসি এবং লিটারেচার বইটা দেওয়া আছে। হ্যাঁ, কিছু বলবা? দেখো, আমরা এই জায়গায় এই যে লিটারি জানরা আছে না, এটাও জানরা উচ্চারণ করতে হয়, মানে বিভিন্ন ধরনের। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত, জাস্ট আগে কিছু এক্সাম্পল করার জন্য কিছু কবিতা টবিতা পড়ে নিই আমরা। 71 পেজ। দেখি, পিডিএফ হতে ওপেন হতে দেরি লাগছে। কত পেজের মধ্যে আছি? 85। কিসের জন্য মানে? এই যেটা দেখো, একটু খেয়াল করো সবাই, আজকে একটু দেখে নাও তো, এইটা আগামী দিন তোমাদের কাজ হবে। এই পেজটাতে যাবা সবাই, বই থাকবে না তো, পিডিএফ তো সবার কাছে আছে না, বলো? জি স্যার। হ্যাঁ, তোমাদের কাজ হবে আপাতত, এটা হচ্ছে লিটারেচার, এখানে একটু মুছে গেছে কেমন জানি, এখানে লেখা আছে লিটারেচার, হ্যাঁ, সাহিত্য। এরপর হচ্ছে পোয়েট্রি, সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হচ্ছে?
পোয়েট্রি, ড্রামা, ফিকশন, নন ফিকশন এবং ক্রিটিসিজম। এর ভিতরে আছে পোয়েট্রি। পোয়েট্রিকে আমরা পাচ্ছি অবজেক্টিভ এবং সাবজেক্টিভ। অবজেক্টিভের মধ্যে ন্যারেটিভ, ড্রামাটিক। ন্যারেটিভের মধ্যে আবার ব্যালেড, এপিক এবং মেট্রিক্যাল রোমান্স, যেটা পরবর্তী এজগুলোতে পড়বা, ইয়ারগুলোতে। এখানে সাবজেক্ট পড়ছে লিরিক। লিরিকের মধ্যে হচ্ছে এলিজি, সনেট, ওড, ড্রামাটিক মনোলগ, হিম অ্যান্ড এপিথ্যালামিয়ন। এই ছকটা, এই ডায়াগ্রামটা তোমরা সবাই আগামী দিন খাতায় নিজ নিজ খাতায় দেখে দেখে এরকম করে লিখবা। লেখার পরে নিজ নিজ ইনবক্সে সেন্ড করবা। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, একটা বাড়ির কাজ, মনে থাকবে। একবার লিখলে পারে মাথায় গেঁথে যাবে এটা, ঠিক আছে? জি স্যার। তোমাদের কাজ হলো তার আগামী ক্লাসের আগে সবাই এটা নিজ নিজ খাতায় এঁকে ছবি তুলে ইনবক্সে দিয়ে দিবা। আমি দেখি আর না দেখি সেটা কথা না, কিন্তু আমি যখন ইনবক্সে ঢুকি সবার, তখন দেখি যে কে অ্যাক্টিভ কে ইনঅ্যাক্টিভ। যেই কাজটা করবে না পরের মাসে কিন্তু আমি ওইগুলোকে, যারা আমি যে কাজগুলো দিই, অ্যাক্টিভিটিগুলো দিই, সেগুলো যদি কেউ না করে থাকে পরের মাসে আমি সবার ইনবক্সে ঢুকে কিন্তু শেষের দিকে গিয়ে দেখবো যে যারা এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে করেনি তাদেরকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে? 10 জন থাকলে 10 জনই চলবে, সেটা সমস্যা নেই, কিন্তু অ্যাক্টিভলি পড়াশোনা করতে হবে। আজ তাহলে আমরা পড়ছি এটা দেখো, তাহলে পোয়েট্রি, সাবজেক্টিভ, লিরিক। লিরিক থেকে আমরা আজকে পড়বো হচ্ছে এলিজি, কারণ এর আগে আমরা সনেট পড়েছি একটা। তাহলে সনেট পড়েছি, সনেটের ভিতরে সনেট কত প্রকার, সনেট কি কি, সনেটে কয়টা লাইন থাকে, ফুট, মেজার কি, সব পড়েছি না আমরা এগুলো, বলো? হ্যাঁ, তাহলে ওগুলো যেহেতু আমরা সব পড়েছি কিন্তু, এবং আশা করি তোমরা সেগুলো বুঝেছো। না বুঝে থাকলেও সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এলিজিটা কি? এলিজিটা আমরা এখন একটু কিছু বৈশিষ্ট্য আগে পড়ে নিই, এখানে কি হয় আসলে। দেখো, অ্যান এলিজি ইজ আ ফর্ম। হ্যাঁ বলো। ছিল এখানে ওই সাবজেক্টিভ, অবজেক্টিভ, লিরিক মানে এগুলো বলতে কি বোঝাচ্ছে এটাই তো বুঝতেছি না। তুমি আগের ক্লাসগুলো কি দেখছো? স্যার ক্লাস মানে আমি তো পরে যুক্ত হ্যাঁ, হয়েছি। তাহলে ওটা দেখে নিলে বুঝতো, কারণ আমরা আলোচনা করেছি। যেহেতু ওই ক্লাসটা না দেখলে আমাকে আবার রিপিট করতে হবে, ঠিক আছে? তো অতএব রিপিট করার দরকার নেই, তুমি আগে ওই ক্লাসটা করবা। একটু ওই জন্য যারা নতুন যুক্ত হবা, দয়া করে অল্প দিনের মধ্যে, তখন 1 সপ্তাহের ভিতরে তোমাকে আগেরগুলোকে ক্লিয়ার করতে হবে, কারণ আগের কথাগুলো যখন এখন বলা হবে তুমি তো তখন বুঝবা না, তাই না? যেহেতু একটা কবিতা আমরা পড়েছি এবং সেই একটা কবিতাতে আমরা অনেক কিছু আলোচনা করেছি, তাহলে সেইগুলো যদি তুমি এখন না জানো, আমি বললে পারে তুমি বুঝবা না, বুঝতে পেরেছ? এরকম করে ধীরে ধীরে অনেক গ্যাপ হয়ে যাবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের, এবং পরে গিয়ে বুঝতে পারবে এই গ্যাপ পূরণ করতে গিয়ে তার কতখানি কঠিন লাগে আর কি, যদি রেগুলার না হয় ক্লাসগুলোতে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, অ্যান এলিজি ইজ আ ফর্ম অফ লিরিক পোয়েম দ্যাট টিপিক্যালি রিফ্লেক্টস অন দ্য ডেথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর আ লস অর আ ট্র্যাজিক ইভেন্ট। এটা কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে, কোনো ট্র্যাজিক কোনো ঘটনা হতে পারে, বা কোনো লসের ক্ষেত্রে হতে পারে। ট্রেডিশনালি অ্যান এলিজিয়াক পোয়েম অ্যাড্রেসেস থিমস অফ মোর্নিং, সরো অ্যান্ড ল্যামেন্টেশন। এই যে একজন যেটা বললা, তাই না, যে এই পোয়েমগুলোতে প্রধানত আমরা একজন মৃত ব্যক্তির উপরে শোকতাপ করি, তার জন্য দুঃখ প্রকাশ করি, বা তার জন্য আমরা ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে বুঝো তো? ল্যামেন্টেশনের বাংলা কি বলতে পারবা? জানি না স্যার। মানে কান্না করা, তাই তো? ল্যামেন্ট করা মানে কি? কান্না করা। ওই যে শোক মানে তো সবসময় কান্না করা নাও হতে পারে, শোক তো চুপচাপও হতে পারে, গম্ভীরভাবে বসে থেকে হতে পারে। ল্যামেন্টেশন মানে হচ্ছে যেমন মানুষ মারা গেলে মানুষ যে কান্নাকাটি করে না, ওই মৃত্যুসুলভ যে ওই যে কান্নাকাটি, ওটাকে ল্যামেন্টেশন বলা হয়, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে এলিজিয়াক পোয়েমে আমরা প্রধানত মর্নিং, সরো এবং ল্যামেন্টেশন এগুলো দেখি। হাউএভার ইট ক্যান অলসো এক্সপ্লোর থিমস অফ রিডেমশন অ্যান্ড কনসোলেশন। এছাড়া এই কবিতাতে অনেক সময় কবিরা প্রায়শ্চিত্ত করা, হ্যাঁ, মানে কোনো দুঃখ, মানে কোনো ক্ষতির কারণে যে দুঃখবোধ হয়, সেই দুঃখবোধের মাধ্যমে অনেক সময় প্রায়শ্চিত্ত করাকে বোঝায়। রিডেমশন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা, কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা। হ্যাঁ, এখানে সান্ত্বনা বাণী এবং প্রায়শ্চিত্তের থিমও এই কবিতাতে অ্যাড করা হতে পারে। তাহলে প্রধানত এই কবিতাতে কোনো মৃত ব্যক্তির উপরে ভিত্তি করে শোক পালন করা, বা তার প্রতি দুঃখ দেখানো, বা তার প্রতি কান্না করা, এইগুলোকে নির্দেশ করা হয়। আমি একটু বাংলা মানে সোজা বাংলায় বলতেছি। তাছাড়া যদি কোনো কবি মনে করে যে শোক পরবর্তী আমরা কনসোলেশন বা সান্ত্বনা বাণীও আমরা এই কবিতার মধ্যে অ্যাড করে ফেলতে পারি, ঠিক আছে, যাতে সব কিছু একবারে থাকে। তাই বলছি, দেখো, আর ট্রেডিশনাল এলিজি কম্প্রাইজেস অফ 3 স্টেজেস। তাহলে একটা এলিজিতে 3টা স্টেজে মেনলি কবিতাটা বর্ণনা করা থাকে। কয়টা স্টেজ বললাম? বলো কয়টা? 3টা স্টেজ, স্টেপ বাই স্টেপ। যেমন আমরা সনেট পড়েছিলাম, তাই না? সনেট কত ধরনের পড়েছিলাম আমরা, বলো তো, মনে আছে? বলো তো কয় ধরনের?
দুই ধরনের দুই ধরনের। হ্যাঁ, একটা ইংলিশ সনেট বা শেক্সপিয়ান সনেট, আর একটা হচ্ছে পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। ওই সনেটে যেমন ভাগ আছে, তাই না? শেক্সপিয়ান সনেটে কয়টা ভাগ ছিল? স্টেঞ্জা ছিল কয়টা? 3টা। হুম, চারটা স্যার। 4টা স্টেঞ্জা, 4টা ভাগ ছিল, তাই না? 3 কোয়ার্ট্রেন অ্যান্ড 1 কাপলেট, মনে আছে তো? 4 লাইন বিশিষ্ট 3টা স্টেঞ্জা, আর হচ্ছে 2 লাইন বিশিষ্ট একটা, টোটাল হচ্ছে 4টা স্টেঞ্জা ছিল। আর পেট্রাকান সনেটে 2টা ভাগ ছিল, অক্টেভ আর সেস্টেট, এই তো। তো ওরকমভাবে এলিজিতে ওইরকম স্টেঞ্জা ভিত্তিক ভাগ না, কিন্তু আলোচনা ভিত্তিক ভাগ থাকে, যে আমি প্রথম স্টেজে কি আলোচনা করব, সেকেন্ড স্টেজে কি আলোচনা করব, এবং থার্ড স্টেজে কি আলোচনা করব। দেখো বলছে ট্রেডিশনাল এলিজি কম্প্রাইজেস অফ 3 স্টেজেস। ভালো করে খেয়াল রাখবা কিন্তু প্রত্যেকটা জিনিস। প্রথমটা হচ্ছে অ্যাট দ্য ফার্স্ট স্টেজ ইট বিগিনস উইথ মোর্ন। কি দিয়ে শুরু হয়? শোকতাপ দিয়ে শুরু হয়। আ গ্রিফ অ্যাট দ্য লস অফ সামথিং অর সামওয়ান, হ্যাঁ, কোনো কিছু বা কাউকে হারানোর জন্য যে দুঃখ, সেই দুঃখ প্রকাশের মাধ্যমে মেনলি এই কবিতাটা শুরু হয়। অ্যান্ড দ্য সেকেন্ড স্টেজ পয়েট শোজ অ্যাডমাইরেশন। মধ্যখানে এসে, হ্যাঁ, সেকেন্ড স্টেজে এসে কবি তাকে নিয়ে অ্যাডমাইরেশন করে যে মারা গেছে, ঠিক আছে? লিস্টিং কোয়ালিটিজ অ্যান্ড ইমপ্রেসিভ ডিডস, তার বিশেষ বিশেষ কোয়ালিটি, তার বিশেষ বিশেষ কাজকর্ম উল্লেখ করার মাধ্যমে কি করা হয়? তার প্রশংসা করা হয়। কার প্রশংসা করা হয়? মৃত ব্যক্তির। হ্যাঁ, মৃত ব্যক্তির। এবং শেষে এসে দ্য পোয়েম দেন মুভস টু দ্য থার্ড স্টেজ অফ কনসোলেশন। হ্যাঁ, থার্ড স্টেজে এসে কনসোলেশন দেওয়া হয়, সান্ত্বনার একটা বিষয় দেওয়া হয়। দ্য লাস্ট এলিমেন্ট মে বি মোর রিলিজিয়াস। এবং বিশেষ করে মৃত্যু যে আমাদের জন্য ভয়ঙ্কর কিছু না, মৃত্যু যে আমাদের জন্য একটা রিলিজিয়াস টোনে রিলেটেড, রিলিজিয়াস অ্যাক্টিভিটির সাথে রিলেটেড, সেটা বলার মাধ্যমে আমাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হবে, যাতে মৃত্যু নিয়ে আমরা শোকতাপ না করি। তাহলে প্রথমে হলো শোক দিয়ে শুরু হবে, এবং মাঝখানে মৃত ব্যক্তি বা ব্যক্তিদের জন্য বিশেষ প্রশংসা করা হবে, এবং থার্ডে স্টেজে এসে একটা সান্ত্বনা বাণী প্রচার করা হবে। এইভাবে মোটামুটি একটা এলিজি পয়েমে কি করা হয়? একটা মানে কি বলবো, অ্যারেঞ্জমেন্ট করা হয়, তাই তো? যে তথ্যগুলো দেওয়া হবে বা যে কবিতার যে স্টেঞ্জাগুলো হবে, এরকম 3টা ভাগে ভাগ করে দেওয়া হবে। সাম ফেমাস এলিজিস ইন ইংলিশ লিটারেচার এখানে দেওয়া আছে, যেমন আমাদের প্রথমটাই হচ্ছে অ্যান এলিজি। দেখো, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়ার্ড বাই থমাস গ্রে, এটা তো আমরা ফার্স্ট ইয়ারে পাচ্ছি। এছাড়াও অন্যান্য ইয়ারে তুমি পেতে পারো ইন মেমোরিয়াম বাই আলফ্রেড টেনিসন, ইন মেমোরি অফ ডব্লিউ ইয়ার্স বাই ডব্লিউ এস অর্ডেন। তাহলে এরকম আরও ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, প্রত্যেকটা সাহিত্যেই এরকম শোকগাথা বা এলিজি টাইপের কবিতা আছে। তাহলে এলিজি, স্যার হ্যাঁ বলো। স্যার এইখানে এলিজির যে 3টা স্টেপ, এটা কি সব ধরনের এলিজির ক্ষেত্রেই প্রযোজ্য? এটা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য, তবে ভ্যারিয়েশন থাকে, ঠিক আছে তো? এটা মনে করো জি, একটা স্যার। কমন বৈশিষ্ট্য। যেমন আমরা সনেট পড়লাম না, সনেটের বৈশিষ্ট্যগুলো যেগুলো পড়েছি, এইগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে বেসিক কাঠামো, কিন্তু তার ভিতরে ভ্যারিয়েশন আছে, ঠিক আছে তো? এরপর যখন পড়বা দেখবা যে শেক্সপিয়ার সনেটের মতো লিখছে কিন্তু একটু ভ্যারিয়েশন আছে, পেট্রাকাল সনেটের মতো লিখছে কিন্তু দেখা যাচ্ছে রাইম স্কিমে একটু ভ্যারিয়েশন আছে। অতএব ভ্যারিয়েশন থাকবে, কিন্তু এটা হলো একটা বেসিক স্টেজ, ঠিক আছে তো? এই স্টেজে একটা এলিজিকে লেখা হয়ে থাকে, বুঝতে পেরেছো? তোমরা মোটামুটি এখানে পরবর্তীতে সেকেন্ড ইয়ারে একটা এলিজি পাবা, অ্যাডোনাইস একটা এলিজি আছে, সেটা তোমরা পাবা। তারপর হচ্ছে তোমার থার্ড ইয়ারে এলিজি আছে, তখন তোমরা বুঝতে পারবে যে এই স্টেজটা সবসময় ফলো করা হয় নাকি হয় না, ঠিক আছে? কিন্তু এটা একটা বেসিক স্টেজ। যদি পরীক্ষাতে আসে যে হোয়াট ইজ এলিজি, তাই তো, হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ এলিজি, তখন এটা বলতে পারো। অথবা যদি শর্ট কোশ্চেন আসে যে এই যে এলিজি রিটেন এ কান্ট্রি চার্জিয়ার্ড, এটা কীভাবে একটা এলিজি হয়, তখন তোমাকে এই বৈশিষ্ট্যগুলো দেওয়ার মাধ্যমে উত্তরটা লিখতে হবে। এই জন্য আমি এই ফিচারগুলো কিন্তু আগে আলোচনা করে নিচ্ছি, যাতে এই কবিতাটা পড়তে গেলে আমরা এই ফিচারগুলোকে মনে করতে পারি, ঠিক আছে? যে আমি যেগুলো পড়লাম সেগুলো এই কবিতার সাথে যাচ্ছে কিনা, মনে থাকবে তো? যেমন সনেট পড়লাম, সনেটের বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু খুঁজে পেয়েছি, তাই না? তেমনি এখানেও আমরা এই কবিতা যখন পড়বো, তখন এই কবিতার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো দেখো, ফিচার অফ অ্যান এলিজি, তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে সংজ্ঞা, এটা হলো সংজ্ঞা, এটা হলো তার 3টা স্টেজ, আর এখানে কিছু উদাহরণ। তারপরে আমরা পারবো হচ্ছে ফিচার বা বৈশিষ্ট্য। হ্যাঁ, এলিজির ফিচারগুলো কী কী, হোয়াট আর দ্য ফিচার্স অফ অ্যান এলিজি। প্রথমে আমরা জেনেছি এলিজি কি একটা লিরিক পয়েম, তাই না? দেখো, অ্যান এলিজি ইজ দ্য লিরিক পয়েম হুইচ সেন্টার্স রাউন্ড দ্য এক্সপ্রেশন অফ সেন্টিমেন্ট, বিলিফ অ্যান্ড অপিনিয়ন অন দ্য টপিক অফ ডেথ। তাহলে মৃত্যুর উপর ভিত্তি করে, হ্যাঁ, কোনো মৃত্যু ঘটনা
বা মৃত ব্যক্তির ঘটনার উপর ডিপেন্ড করে আমরা আমাদের সেন্টিমেন্ট, বিলিফ এবং অপিনিয়নগুলোকে প্রকাশ করার জন্য যে ছোট কবিতাটা লিখে থাকি সেটাই হচ্ছে একটা এলিজি। তারপর হচ্ছে ইট ইজ অ্যাবাউট আ সিঙ্গেল ডেড পারসন। প্রধানত এখানে কোনো একক সিঙ্গেল ডেড পারসনকে নিয়ে লেখা হয়, কিন্তু আমরা যে কবিতাটা পড়তে যাব গ্রেস মর্নিং ফর অল দ্য ডেড ভিলেজার্স, কিন্তু এলিজিতে আমরা যে কবিতাটা পড়বো এলিজি রিটেন এ কান্ট্রি চার্জিয়াট, এখানে আর সিঙ্গেল ব্যক্তির ডেড নিয়ে হবে না, এখানে হবে কি মোটামুটি একটা গ্রামের কত মৃত ব্যক্তি আছে সকলকে নিয়ে। এক্ষেত্রে এটা একটা এক্সেপশন, তাই বলছে কি ইজ অ্যান এক্সেপশন এটা। তাহলে প্রধানত এলিজিতে আমরা সিঙ্গেল ডেড পার্সনকে নিয়ে লিখি। এরপর হচ্ছে কি ইট বিগিনস উইথ দ্য ল্যামেন্ট অফ আ পার্সোনাল লস অফ এ থিং, যেটা আমরা আগে পেয়েছি, যেটা শুরু হয় একটা ল্যামেন্টেশন দিয়ে। তারপরে কি হয় দ্য সরো ইজ ফলোড বাই দ্য পয়েটস অ্যাডমিরেশন ফর দ্য পার্সন অর থিং লস্ট, তারপরে ওই যে প্রশংসা করা হয়। জেনারেলি ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কনস্ট্রাকশন দ্য লস্ট পার্সনস কোয়ালিটিস অ্যান্ড রিমার্কেবল পারফরমেন্স অর অ্যাক্টিভিটিস আর এন্ডোর্সড। এন্ডোর্স মানে কি তুলে ধরা, উপস্থাপন করা। তারপর ইন ইটস ক্লোজিং পার্ট দ্য স্পিকার ফাইন্ডস কনসোলেশন অ্যান্ড সোলাস। কনসোলেশন মানে সান্ত্বনা, সোলাস মানে সান্ত্বনা। তাহলে শেষের দিকে এসে এক কবি বা যিনি এটা লেখেন তিনি একটা সান্ত্বনা বাণী উপস্থাপন করেন। এটা গেল হচ্ছে কাঠামো। দেখো এটা হলো তিনটা কাঠামো, তারপরে হলো এটা হলো সংজ্ঞা ফিচারের ভিতরেই, আর এখানে হলো কোন ব্যক্তির উপরে বা কিসের উপর ভিত্তি করে কবিতাটা লেখা হয়। এরপর হচ্ছে কেন এই জাতীয় কবিতা লেখা হয়, এর মাধ্যম দিয়ে কবি কি প্রকাশ করতে চান। বলছে ইন দিস টাইপ অফ পোয়েম দ্য সোসাইটি ইজ ক্রিটিসাইজ ফর ডুইং ইনজাস্টিস টু দ্য ডেড অর ফর নট অ্যালাউইং দ্য ডেড পারসন টু ডু হোয়াট হি কুড হ্যাভ ডান। মানে মূল কথা হলো এর মাধ্যম দিয়ে প্রকাশ করা হয় যে ব্যক্তি মারা গেছে সে যদি সমাজ থেকে কোনোভাবে বঞ্চিত হয়, অন্যায় অবিচারের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির প্রশংসা করা হয়, কিন্তু সমাজের কি করা হয়, সমাজকে নিয়ে ক্রিটিসাইজ করা হয়, সমাজের মানুষকে নিয়ে সমালোচনা করা হয়। ঠিক আছে, তারপরে দেখো ইন দিস টাইপ অফ পোয়েম দ্য সোসাইটি ইজ ক্রিটিসাইজড ফর ডুইং ইনজাস্টিস টু দ্য ডেড। তাহলে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে সেটার জন্য সমাজ এবং সমাজের মানুষের উপর ক্রিটিসাইজ করা হয়। অ্যান এলিজি মে সার্চ আনসার টু দ্য কোশ্চেন রিলেটেড টু দ্য নেচার অফ লাইফ অ্যান্ড ডেথ। এছাড়াও একটা এলিজিতে আমাদের জীবন মৃত্যু নিয়েও আলোচনা থাকতে পারে। ঠিক আছে, তো যে আমাদের জীবন কি, আমাদের জীবন স্থায়ী কিনা, আমাদের মৃত্যুর সাথে আমাদের জীবনের কি সম্পর্ক মানে আছে, এবং আলটিমেটলি আমাদের সোল ইমর্টাল কিনা, বা ইমর্টালিটি যদি হয়ে থাকে তাহলে এই মানে মৃত্যু পরবর্তী আমাদের সোলের কি অবস্থা হবে। মানে বিশেষ করে এগুলো ধর্মের উপর ভিত্তি করে আলোচনা করা হয়, আর সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই দেখাচ্ছে যে কবিতাগুলো। তার বলছে সামটাইমস অ্যান এলিজি অলসো এক্সপ্রেস দ্য স্পিকার রেজেন্টমেন্ট অর রেজ অ্যাবাউট লস অর ড্যামেজ। তাহলে মাঝে মাঝে কবি যে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে তা না, কবি মাঝে মাঝে তার রাগও প্রকাশ করে। রেজ মানে কি বলতো, রেজেন্টমেন্ট আর রেজ মানে হচ্ছে রাগ, গভীর রাগ প্রকাশ করে। কিসের জন্য, ওই যে মৃত ব্যক্তির প্রতি যে অবমাননা করা হয়েছে, ইনজাস্টিস করা হয়েছে, এগুলো নিয়ে কবি অনেক সময় তার নিজের রেজেন্টমেন্ট এবং রেজকে প্রকাশ করে থাকে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। এরপর হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যান এলিজি ইজ ফর্মাল অ্যান্ড সেরিমোনিয়াল। এবং এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে এই ল্যাঙ্গুয়েজটা প্রধানত হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এখন ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় সেগুলো আমরা রাইটিং স্কিলস যখন পড়বো তখন আমরা আলোচনা করব, তখন তোমরা জিনিসটা জেনে যাবা। সেরিমোনিয়াল কেন এটা, সেরিমনি মানে আমরা জানি কোনো অনুষ্ঠান, তাই না? সেরিমনি মানে কি কোনো অনুষ্ঠান। আর একটা অনুষ্ঠানে বা কোনো সংগঠনে বা কোনো প্রতিষ্ঠানে আমরা যখন কোনো কিছু প্রেজেন্ট করি তখন কি ইনফর্মাল হলে হবে বলো তো আমার কথাবার্তা? না। হ্যাঁ, তখন এটা ফর্মাল হতে হবে, তাই না? এবং ওই সেরিমনির সাথে রিলেটেড, মানে কি আমি যে অনুষ্ঠানে গেছি আমার কথাবার্তা সেই অনুষ্ঠান ভিত্তিক হতে হবে। তাহলে যেহেতু এটা আমার একটা মৃত ব্যক্তির স্মরণসভা, সেক্ষেত্রে আমার কথাবার্তা বা শব্দচয়ন কি আনন্দের হবে বলো? না। তাহলে কেমন হবে? ওই সেরিমনির সাথে রিলেটেড দুঃখের হবে, তাই না? শোকের হবে, প্রশংসার হবে। তাই বলছে যে ল্যাঙ্গুয়েজগুলোও কিন্তু এরকমভাবে মেনটেন করতে হবে। তাহলে যেমন প্রোগ্রাম বা যেমন অনুষ্ঠান বা যেমন টপিক, আমার ভাষাগত ব্যাপারটাও যেন তেমন হয়ে থাকে। এছাড়াও ইট ইজ মেডিটেটিভ ইন নেচার। মেডিটেটিভ মানে কি চিন্তাশীল, গভীর চিন্তাশীল একটা কবিতা। এবং এখানে এর টোনটা হয়ে থাকে গ্রেভ। টোন মানে কি সেটা আমরা বুঝবো। টোন বলতে আমরা যখন একটা কবিতা পড়ি তখন সেই কবিতায় কবি কী ধরনের মনোভাব প্রকাশ করেন, আনন্দের না দুঃখের না কিসের। ঠিক আছে, তো যেমন আমরা
সনেট 73 যেটা পড়লাম, ওখানে কি আনন্দের কোনো বিষয় পেয়েছি আমরা? মৃত্যু, আমাদের জীবনের যে সংক্ষিপ্ততা, আনন্দের ওটা বলো? না। হ্যাঁ, ওটা আনন্দের না, তাই না? ওটা হচ্ছে কি গম্ভীরতার একটা বিষয়, হ্যাঁ, গভীর বা গম্ভীর, তাই না? দুঃখের, তাই তো, মেলানকলিক, স্যাড, এরকম অনেক মিনিং পাবা আস্তে আস্তে। টোন কি, টোন কত প্রকার, কি কীগুলো আলোচনা করলে তখন বুঝবো আস্তে আস্তে। তো এই বিষয়গুলো একটু বলে গেলাম আগে এই কারণেই যে আমরা যখন কবিতাটা পড়বো তখন যেন এই ফিচারগুলো তোমাদের কাজে লাগে। এরপর কবিতাটা শেষ করার পর তুমি যখন আবার এই ফিচারগুলো একবার রিডিং দিবা, তখন তুমি আরও ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে তাহলে এখানে কি বলা হয়েছে। ঠিক আছে? এখন কারো কোনো কথা আছে কিছু বুঝতে? বলো। স্যার আমাদের বইয়ে তো এগুলো খুঁজে লেগেছে। এগুলো বইয়ে নাই তো, এগুলো আমার শীট থেকে দাও, এগুলো বইয়ে নাই। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এগুলো বইয়ে নাই। আচ্ছা এটা হচ্ছে শীটটা, আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা পিডিএফ থেকে পড়বা, মনে থাকবে? কি আমার কথা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। এটা আমি শেয়ার করে দিব এই ফোল্ডারে, যেখানে এলিজি নামে, মানে এই নামেই একটা ফোল্ডার হবে। ঠিক আছে? এখন আমরা সরাসরি এই কবিতাটাতে চলে যাব, একটু ভালো করে পড়বা। আচ্ছা, স্টেনজা বলতে কি বোঝায় বলো তো? স্টেনজা কি জিনিস? হোয়াট ইজ স্টেনজা? একটা প্যারা। শুধু এভাবে বললে তো হবে না গো, আরেকজন কেউ জানো কিছু বললা? স্যার এ পার্ট অফ এ পোয়েম। হ্যাঁ, বলতে হবে ইউনিট অর পার্ট অফ আ পোয়েম। ঠিক আছে তো? প্যারা বললে তো প্যারা যায় কার সাথে রিলেটেড? প্যারা হচ্ছে গদ্য জাতীয় নভেল, গল্প, ওগুলোর সাথে রিলেটেড। ঠিক আছে তো? দেখো দেখো, হোয়াট ইজ স্টেনজা যদি আমি বলি, এটা নিয়ে আছে, আমি এখানে যদি দেখি আছে কিনা, এলিজি, তাই তো? এই যে স্টেনজা কি, স্টেনজা অ্যান্ড ইটস টাইপস। দেখো, স্টেনজা কি একটা ভাগ, তাই না? স্টেনজা হচ্ছে কি আ পার্ট অফ আ, এটা কেটে গেছে নাকি? শুধু স্টেনজা, স্যার এ ডিভিশন অফ আ পোয়েম। হ্যাঁ, আর ডিভিশন অফ আ পোয়েম, আ পার্ট অফ আ পোয়েম। ঠিক আছে তো? এখানে হচ্ছে এটা কেটে গেছে, সংজ্ঞা টাইপ কেটে গেছে। হ্যাঁ, স্টেনজার মিটার মিটার নিয়ে আছে, যাক, এটা আমাকে আবার দেখতে হবে। দেখো বলছে কি, আ গ্রুপ অফ লাইন্স ফর্মিং দ্য বেসিক রিকারিং মেট্রিক্যাল ইউনিট ইন আ পোয়েম, বা আ গ্রুপ অফ লাইন্স ফর্মিং আ ইউনিট অফ আ পোয়েম। হ্যাঁ, এটুকুই, মানে যেমন প্যারাগ্রাফের মতো। প্যারাগ্রাফ বলা যাবে পোয়েমের এই যে ভাগগুলোকে, কি প্যারাগ্রাফ বলা যাবে বলো তো? হ্যাঁ, বলা যাবে না। হ্যাঁ, এই যে এখানে যে পড়লাম, এগুলো কি প্যারাগ্রাফ? একটা পোয়েমের ক্ষেত্রে কোনো প্যারাগ্রাফ বলা যাবে না। ঠিক আছে তো? হ্যাঁ, প্যারা বলতে হলে তোমার প্রোজের ক্ষেত্রে বলা যাবে, প্রোজ। কিন্তু পোয়েমের ক্ষেত্রে এরকম ভাবে এক একটা অংশকে আমরা বলবো কি, স্টেনজা। স্টেনজা। হ্যাঁ, এখন এই স্টেনজা ভিত্তিক বিভিন্ন নাম হতে পারে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, তোমার হচ্ছে সনেট পড়তে গিয়ে, ওখানে নাম আছে না অনেকগুলো, অনেক। আপনি স্টেনজার লাইন অনুসারে কবিতায়, মানে স্টেনজাতে কতগুলো লাইন আছে তার নাম অনুসারে কিন্তু স্টেনজার ভাগগুলো আমি দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখছো আর কি, যদি না দেখে থাকো একটু দেখে নিবা রেকর্ড ক্লাসটা। ওই যে ফার্স্ট কোয়ার্টেন, সেকেন্ড কোয়ার্টেন, ওটা? হ্যাঁ 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 হ্যাঁ, শুধু কোয়ার্টেন না, ওখানে তো কোয়ার্টেন বলা হচ্ছে 4 লাইন বিশিষ্ট স্টেনজাকে, তাই না? জি জি। তাহলে 3 লাইন বিশিষ্ট স্টেনজাকে কি বলা হয়? 5 লাইন বিশিষ্ট স্টেনজাকে কি বলা হয়? 6 লাইন বিশিষ্ট স্টেনজাকে কি বলা হয়? 7 লাইনে কি বলা হয়? ওগুলো সব বলা আছে, তাই না? ওগুলো আমরা দেখছিলাম। তো এরকম ভাবে এখানে যেহেতু 4 লাইন পেয়েছি, বলো তো এটা কি হবে? 4 লাইন বিশিষ্ট স্টেনজা, এটার নাম কি হবে? কোয়াট্রেন। এটার নাম হবে কোয়াট্রেন। ঠিক আছে তো? এটা রাইম স্কিম কি হবে? রাইম স্কিম পড়ছিলাম না আমরা গতদিন? সনেটের রাইম স্কিম আয়াম্বিক পেন্টামিটার। না, রাইম স্কিম আলাদা। রাইম স্কিম তো আয়াম্বিক পেন্টামিটার না। রাইম স্কিম হবে এইখানে শেষের দিকে, শেষের এ বি এ বি। দেখো, ডে আর ওয়ে, তাহলে এটাকে যদি আমরা এ বি হবে, এ ধরি, তাহলে ডে এর সাথে এ এর মিলছে নাকি, তাহলে এ গেল। একইভাবে লি এর সাথে, লি কে যদি আমরা বি ধরি, তাহলে মি হবে কি, বলো?
বুঝলাম না, আবার বলো কি বলতে চাইলা? হ্যাঁ, স্যার লির সাথে কি মি মিলে? হ্যাঁ, কেন মিলবে না? মি, লি মিলছে না শেষে? ইউজ সেম করছে। মিলছে না? সাউন্ড মিলছে না? সাউন্ড জি স্যার। মানে মনে হচ্ছে যেন না বুঝে বললা জি স্যার। একটু স্ট্রংলি বলতে হবে তো, নাকি সন্দেহ না আছে? স্যার বুঝেছি। হ্যাঁ, না। যেমন ডেই, ওয়েই, এই শেষে কি হচ্ছে? এই, এটার সাথে এই দুটো হচ্ছে কি? এই মিলছে না? আর এই দুটা কি? ই, ই মিলছে। হ্যাঁ, মানে শেষের টানটা সবসময় খেয়াল করবা, শেষের দুই একটা সাউন্ডের যে টান, ওই টানটা মিলাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে পুরো পুরো যতগুলো আছে স্টেঞ্জা, প্রত্যেক স্টেঞ্জার রাইম স্কিম হচ্ছে এই এ বি এ বি। এটাতে খেয়াল করো তো, যেমন সাইট, ফ্লাইট মিলছে এটা? বলো। জি স্যার। ইট, ফ্লাই ইট, ইট, ইট খেয়াল করো, ইট, সাইট, ফ্লাইট। তারপরে কি? হোল্ডস, ফোল্ডস, হোল্ডস। হ্যাঁ, হোল্ডস, ফোল্ডস। তাহলে এবি এবি। এখানেও দেখো কি আছে? টাওয়ার, বাওয়ার, কমপ্লেইন, প্লেইন। এভাবে কি প্রত্যেকটা স্টেঞ্জার আমার এইরকম এবি 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 চলবে পুরো কবিতায়। ঠিক তো? আমরা এখন কবিতাটা স্যার রাইম স্কিম সবসময় ছোট হাতের ক্যাপিটালে লেখা হয় না? ছোট হাতের ক্যাপিটাল বলতে মানে এগুলো তুমি ক্যাপিটাল লেটার লিখবা না স্মল লেটার লিখবা তাই? জি স্যার। হ্যাঁ, আমি তো জানি না এটা ছোট হাতে লিখতে হয় না বড় হাতে লিখতে হয়। তুমি কোথা থেকে জানলে এটা যে সবসময় ছোট হাতে লিখতে হয় না বড় হাতে লিখতে হয়? বলো। এরকম স্যার আমাদের স্যার বলছে যে রাইম স্কিম গুলো সবসময় স্মল লেটারে লিখতে হয়। আমি তো এটা জানতাম না, এতদিন পড়াচ্ছি, আমার তো জানা নাই। ঠিক আছে, এটা ছোট হাতের বড় হাতের বলে কোনো কথা না। ঠিক আছে তো? হ্যাঁ, বিশেষ করে আমি এটাকে বড় হাতের লেখায় দেখে আসছি, বড় হাতের দিলেই সবচেয়ে ভালো হয়, মনে থাকবে। কিন্তু শুধু ছোট হাতে লিখতে হবে বা শুধু বড় হাতে লিখতে হবে এরকম কোনো ব্যাপারটা আমি এখনো দেখিনি কোথাও। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, ওটা তোমার যদি স্যার বলে ছোট হাতে লিখতে, তাহলে মনে হয় স্যারের কাছে তুমি ছোট হাতে লিখে দিবা। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা স্যার। হ্যাঁ বলো। স্যার এলিজির ক্ষেত্রে কি ফার্স্ট স্টেঞ্জায় যে রাইম স্কিম হবে প্রতিটা স্টেঞ্জায় কি সেম হবে? সেটা তো বলা যাচ্ছে না, সেটা তো তোমার যখন তুমি যখন যেটা হয় আর কি। হ্যাঁ, তোমাকে দেখতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ, যে যদি এই রাইমটা সবগুলোর মেলে তো মিলবে, সবসময় যে আসবে তা তো না। এটা বলা যাবে না যে সবসময় সবগুলোতে আসবে, এরকমটা নাও হতে পারে, ব্যতিক্রমও থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে আমরা কবিতাটা একটু পড়া শুরু করি। আর কেউ কিছু বলবা? জি স্যার। তো প্রথম স্টেঞ্জেতে আমরা এ বি আবার এ বি লিখছি, তারপরে স্টেঞ্জেতে প্রথম রাইম সম্পৃক্ত সাইট নাকি এটা তো এ আর বি মিলে না, সি দিলে কিছু হবে। শোনো, একটা খেয়াল করো, কবিতা যদি বড় হয় তাহলে তুমি এবি সাবি, এটা কি কত বড় কবিতা বলো তো? এটা কত বড় কবিতা? কতগুলো স্টেঞ্জা আছে এটার? টোটাল 32টা স্টেঞ্জা আছে, একমাত্র সনেট বাদে। খেয়াল রাখবা, একমাত্র সনেট বাদে। সনেটের রাইম স্কিমটা স্টেঞ্জা ভিত্তিক আলাদা আলাদা হয় না, ওদের সবগুলো স্টেঞ্জা ধরেই একটা রাইম স্কিম তৈরি করা হয়। ঠিক আছে তো? সনেট বাদে বাকি যত লিরিক আছে বা যত কবিতা আছে স্টেঞ্জা ভিত্তিক, তখন এটাকে সিঙ্গেল স্টেঞ্জা ভিত্তিক ধরা হয়। মনে থাকবে তো? এখানে এখন ডে আছে স্যার, আমি এটাতে এই এ দিলাম, তাহলে এখানে তো এই নেই, তাহলে আমি কেন এ দিলাম? এই প্রশ্ন করেছো তুমি, তাই না? এখানে সেটা হবে না। এটা যেহেতু একটা বড় কবিতা, বড় কবিতার ক্ষেত্রে আমরা জাস্ট এক্সটেঞ্জাতে যা পাবো সেটুকুর ভিতরে একটা রাইম স্কিম ধরবো, মনে থাকবে? আবার যখন নতুন স্টেজে যাব আবার নতুন করে ধরবো, আবার যখন নতুন স্টেজে যাব তখন আবার নতুন করে ধরবো। এমনটা না যে এখানে স্যার ইট আছে তাই ইটটা এখন সারা কবিতায় যেখানে থাকবে সব জায়গায় আমরা এ দিব, এমনটা না, মনে থাকবে? ঠিক আছে? একমাত্র সনেট বাদে, সনেট ছাড়া বাকি গুলোতে
সিঙ্গেল সিঙ্গেল স্টেঞ্জা ভিত্তিকই আমার রাইম স্কিম শেষ হয়ে যাবে, আবার নতুন স্টেঞ্জায় যাব, নতুন করে আবার শুরু করতে হবে, ঠিক তো? আচ্ছা, ওগুলো নিয়ে আস্তে আস্তে যখন 2-4টা কবিতা পড়ে ফেলবো, আমরা যখন ওই যে লিটারি টার্মগুলো পড়বো তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, তখন ওগুলো আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? যাও, দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। দেখো এইভাবে কবিতাটা শুরু, দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। দেখো কতগুলো ওয়ার্ড আছে এইটার ক্ষেত্রে যে তোমাদের জানা নেই। কোন কোন ওয়ার্ডের মিনিং জানো তোমরা এখানে বলো তো, এই লাইনটার মধ্যে? শুধু ডে এর মিনিং জানি। হ্যাঁ, ডে এর মিনিং জানো আর অফের মিনিং জানো নাকি? আর হচ্ছে দি এর ই মিনিং। অফ হ্যাঁ, দি। তিনটা। তার মানে মূল ওয়ার্ডগুলোর একটা মিনিংও জানো না, আর্টিকেলের তো মিনিং লাগে না, ও তো এমনি জানি নাকি? তার মানে কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। পার্টিং ডে মিনস দিন শেষ হয়ে যাচ্ছে। তাহলে পার্টিং ডে যখন বলা হচ্ছে তখন দিনের কোন সময়টাকে বোঝানো হতে পারে? সকাল, দুপুর না সন্ধ্যা? বলো তো। সন্ধ্যা। পার্ট মানে বিদায় নেওয়া, তাহলে পার্টিং ডে মিনস দ্য ডে ইজ অ্যাবাউট টু বি গোয়িং টু দ্য ইভিনিং। হ্যাঁ, মানে আলো সে, দ্য লাইট ইজ ফেডিং, দ্য সান ইজ গোয়িং টু সেট, সূর্য ডুবে যাচ্ছে, দ্য লাইট ইজ ফেডিং অ্যান্ড দ্য ডে ইজ গোয়িং টু এন্ড বা ওভার। এটা বলছে পার্টিং ডে। হ্যাঁ বলো। গোধূলি সময়, যেটা আমরা সোনেট 73 তে পড়েছিলাম। হ্যাঁ, তুমি বলতে পারো, গোধূলি বলতে পারো, টুয়েলাইট বলতে পারো, তাই তো? পার্টিং ডে, দিন শেষ হয়ে যাচ্ছে। আর দিন শেষের যে নেল, নেল মানে বোঝো তো, ধ্বনি, ঘন্টা ধ্বনি। নেল মানে কি বলো? এক ধরনের ধ্বনি। দেখো হোয়াট ইজ। এখন একটা জিনিস ভাবো তো, দেখো এই যে সাউন্ড অফ আ বেল বা ধ্বনি, হ্যাঁ, কোনো ঘন্টার ধ্বনি। এখন এই যে কবি যাকে আমরা পাচ্ছি, যিনি থমাস গ্রে, এর সময়টা আমরা একটু খেয়াল করি। থমাস গ্রে, ইংলিশ পোয়েট। এই যে দেখো তো এনার জন্মসাল কত সালে, মানে কত বছর আগে আজ থেকে? খেয়াল করো তো, 1716 সাল। তার মানে আজ থেকে কত বছর আগে? 300 বছর আগে। আজ থেকে 300 বছর আগের ঘটনা। তখন কি বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল বলো? বা না। এই যে ঘড়ি আবিষ্কৃত হয়েছিল, তখন সবার হাতে হাতে কি ঘড়ি ছিল? না। তাহলে মানুষ, এবং দেখো তো খেয়াল করো তো, বিকাল হওয়া, তারপর সন্ধ্যা হওয়া, সন্ধ্যা এবং রাতের মধ্যে টাইম কতটুকু থাকে? খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায় না? খুব দ্রুত। বিকাল হওয়ার পরে সন্ধ্যাটা যেন খুব তাড়াতাড়ি নেমে আসে। এবং একটা জিনিস খেয়াল করো, তখন কি রাস্তাঘাট খুব ভালো ছিল? না। এবং এখন আমরা যে গ্রামে বসবাস করি, এই গ্রাম কি এরকম বন জঙ্গলহীন ছিল, নাকি প্রচুর বন জঙ্গল ছিল আশেপাশে বলো? বা হিংস্র পশু পাখি বসবাস করতো, এবং আশেপাশে হিংস্র প্রাণী বসবাস করতো। তাহলে মাঠে মনে করো মানুষ কাজ করতে গেছে, তাই না? মাঠে মানুষ কাজ করতে গেছে, তো তাদেরকে কি করে জানাবা যে দিন শেষ হয়ে যাচ্ছে, সবাইকে এখন বাসায় ফিরতে হবে? ওদের কাছে তো কোনো ঘড়ি নাই, তাই না? তাহলে তাদেরকে তো বোঝাতে হবে যে তোমাদের এখন টাইম হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে, সবাইকে এখন বাড়ি ফিরে আসতে হবে। তার জন্য কি করা হতো জানো তো? তৎকালীন সময়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে চার্চের অধীনে, ক্রিশ্চিয়ান চার্চের অধীনে ঘন্টা বাজানো হতো, সন্ধ্যার ঘন্টা। যে ঘন্টা বাজালে ধরে নিতে হবে কি, যে সন্ধ্যা টাইম হয়ে গেছে, সবাই এখন বাসার দিকে ফিরে আসো। এই যে ঘন্টাটা, এটা হচ্ছে একটা সতর্ক ঘন্টা। এই জন্য এটাকে বলা হয় কারফিউ। কারফিউ কি জিনিস মনে আছে? কারফিউ জানো কখন জারি করা হয়? কারফিউ বলো তো, বলো, কারফিউ কখন জারি করা হয়? বলো তো কখন? স্যার যখন অবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন। মানে জরুরি অবস্থা, মূল কথা হলো জরুরি অবস্থা, নাকি? যখন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কারফিউ বলতে একটা নির্দিষ্ট টাইমকে বোঝায়। খেয়াল করো, কারফিউ বলতে প্রধানত বোঝায়, দেখো, আর রেগুলেশন রিকোয়ারিং পিপল টু রিমেন ইনডোরস বিটুইন স্পেসিফাইড আওয়ার্স টিপিক্যালি অ্যাট নাইট। মানে রাতের একটা নির্দিষ্ট সময়ের
মধ্যে তাদেরকে বাড়ির ভিতর ঢুকতে হবে, তাই তো? এই যে সংকেতমূলক যে নিয়ম, এইটাকে বলা হচ্ছে কারফিউ। তাহলে কি হচ্ছে, তৎকালীন সময়ে যে ঘন্টা বাজানো হতো সেই ঘন্টাকে বলা হচ্ছে কি, বলো, কারফিউ। তাহলে কি হচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে বিধায় কারফিউ টোলস দ্য নেল, মানে কি ঘন্টা ধ্বনি বাজতেছে। বুঝতে পেরেছো? তাহলে এমন একটা সময় কবি কবিতা শুরু করলেন যেখানে হচ্ছে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা নেমে আসছে, ঘন্টা ধ্বনি গ্রামে বেজে গেছে। আর যখনই ঘন্টা ধ্বনি বেজে যাবে, মানুষ কি মাঠে যাবে না মাঠ থেকে ফিরে আসবে, বলো? ফিরে আসবে। ফিরে। তাই বলছি কি, দেখো, লোয়িং হার্ড উইন্ড স্লোলি ওভার দ্য লি, মানে কি, দেখো এখানে ওয়ার্ডগুলো খেয়াল করো, ওয়ার্ডগুলো জানো কিনা। দ্য লোয়িং হার্ড, লো মানে বুঝো, লো মানে কি? লো মানে হচ্ছে, যেমন গ্রামের দিকে যদি একটু খেয়াল করো, গ্রামের দিকে যদি খেয়াল করো তাহলে সন্ধ্যার দিকে কি মানুষজন গরু ছাগল চড়ায়ে বাড়ি ফিরে না, বলো তো? দেখছো কখনো যে গরুর রাখালরা, বিশেষ করে গরুর রাখালরা গরু নিয়ে ফিরে আসতেছে, এরকম দেখছো কখনো রাস্তা দিয়ে? তাহলে যখন ফিরে আসে তখন গরুর মানে গরু ছাগলগুলো কি চুপ করে আসে, মানে কোনো সাউন্ড তৈরি করে না? ডাকতে ডাকতে আসে, ভ্যাঁ করতে করতে আসে, গরু গরুর মতো ডাকে, ছাগল ছাগলের মতো ডাকে, ভেড়া ভেড়ার মতো ডাকে, ডাকতে থাকে না? তো এরকম, তাই লোয়িং হার্ড মানে হচ্ছে পশুপাল, আর লো মানে হচ্ছে ওই সাউন্ড করতে করতে। তাই বলছি, দেখো, মেকিং আ ক্যারেক্টারিস্টিক ডিপ সাউন্ড, তাহলে লো বলতে প্রধানত গরুর ডাককে বোঝায়, ঠিক আছে? তো প্রধানত শুধু গরুর ডাককেই বোঝায়, তারপরেও এই লো সাউন্ডটা অন্যান্য পশু পাখি সবার ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। তার মানে এখানে যে হার্ডকে বোঝানো হচ্ছে, তাহলে দ্য লোয়িং হার্ড, তার মানে যে পশু পাখির পাল ডাকতে ডাকতে কি করছে, উইন্ড স্লোলি, মানে ধীরে ধীরে রাস্তা, দেখো রাস্তা মানে গ্রামের রাস্তাগুলো কেমন, স্ট্রেট না আঁকা বাঁকা? মাঠের রাস্তাগুলো হ্যাঁ আঁকা বাঁকা। তো এই আঁকা বাঁকা চলাকে বলতে বোঝানো হয় উইন্ড। খেয়াল করো, উইন্ড মানে কিন্তু বাতাস, কিন্তু এখানে উইন্ড মানে বাতাস না। লো মানে আমরা জানি নিচু, লো মানে এখানে নিচু না, লো মানে কি ডাকা নাকি? আর উইন্ড মানে হচ্ছে আঁকিয়ে বাঁকিয়ে চলা। তার কারণ কি, মাঠের রাস্তাগুলো আঁকা বাঁকা, তাই সেই পশুপাল কি করছে, ডাকতে ডাকতে ওই মাঠের ভিতর দিয়ে, ওভার দ্য লি মানে বুঝো তো? দেখো লি বলতে কি বোঝায়, দেখো এখানে মূল কথা হলো মিনিং খুব জটিল, মানে যদি না জানো। হ্যাঁ, তো ওভার দ্য লি বলতে আমরা একটু ইমেজ দেখে আসি। এখানে বলা হয় ওপেন ফিল্ড বা মাঠকে প্রধানত লি বলা হয়। এই যে দেখো গরু ছাগল দেখছো না, এই গরু ছাগলগুলো কি এই যে মাঠ চড়ে চড়ে, মাঠে চড়ে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছে, ঠিক আছে? এই দেখো এখানে যখন মানুষ ফাঁকা মাঠ বা মেডো বলা হয় যেগুলোকে, চারণভূমি যেগুলো আছে, দেখবে যে মানুষ যে চলাচল করে ওখান দিয়ে একটা আঁকা বাঁকা রাস্তা তৈরি হয়, পথ তৈরি হয়। ওই পথ ধরে ধরে গরুর পালগুলো বা ছাগলের পালগুলো ডাকতে ডাকতে কি করছে, হেঁটে আসছে। হ্যাঁ, উইন্ড মানে কি হেঁটে আসা। তবে দেখো লোয়িং হার্ড উইন্ড স্লোলি ওভার দ্য লি, শুধু কি পশুপালি আসতেছে নাকি দ্য প্লাউম্যান? প্লাউম্যান মানে কি বলো? প্লাউম্যান বলতে আমরা কাকে বুঝি? মনে করো ফার্মার, রাখাল না, যে জমি চাষ করে, বা ফার্মার বলতে পারি আমরা, তাই তো, কৃষক বলতে পারি। তাহলে দ্য প্লাউম্যান সেও কি করছে, প্লডস। একটু খেয়াল করো, আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে পড়তেছি একটু। হ্যাঁ, দেখো দ্য প্লাউম্যান, হোমওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব, মানে বাড়ির দিকে। হোমওয়ার্ড মানে কি বাড়ির দিকে। প্লডস মানে কি ধীরে ধীরে চলা। এবং হিজ ওয়ারি ওয়ে, ওয়ারি ওয়ে মানে কি ক্লান্ত পথ। আসলে পথ কি ক্লান্ত হয় বলো তো, নাকি মানুষ ক্লান্ত? এখানে পথ ক্লান্ত হয়? না। হ্যাঁ, তাহলে ওয়ারি ওয়ে মানে হচ্ছে, মনে করো পথ দেখে আমার ক্লান্তি লাগতেছে, মনে জন্য পথটাই যেন ক্লান্ত করে। তাই জন্য কবি বোঝাতে চেয়েছেন প্লাউম্যান ক্লান্ত, কিন্তু শব্দটা ইউজ করেছেন ওয়ের সাথে। তো এরকম কবিরা মাঝে মাঝে একটু আকর্ষণীয় করার জন্য একজনের অ্যাডজেক্টিভ আর একজনের পাশে বসিয়ে দেয়, ঠিক আছে? তো আসলে বসার কথা ছিল দ্য ওয়ারি প্লাউম্যান, না দ্য ওয়ারি প্লাউম্যান প্লডস। বুঝতে পেরেছ? হিজ ওয়ে হোমওয়ার্ড, মানে ক্লান্ত কৃষকও তার পথ ধরে বাড়ির দিকে ফিরছে। প্লডস মানে কি ধীরে ধীরে। প্লডস শব্দটা বোঝায় বিশেষ করে কচ্ছপের হাঁটা, দেখছো কচ্ছপ?
কচ্ছপ কি খরগোশের মতো দৌড় দেয় নাকি খুব ধীরে ধীরে হাঁটে? না। হ্যাঁ, তাহলে প্লডিং করা মানে হচ্ছে ধীরে ধীরে হাঁটা। প্লড মানে হচ্ছে খুবই ক্লান্ত পায়ে ধীরে ধীরে হাঁটা, যেমন করে কচ্ছপ হাঁটে। দেখো সেন্সগুলো খেয়াল করে দেখো। প্লড মানে কি, দেখো ধীরে ধীরে ক্রমাগত এগিয়ে চলা, আস্তে আস্তে, হ্যাঁ, যেন কাজের ঘানি টানা, মানে কি যেন মানে গায়ে যেন শক্তি নাই, মানে খুব ধীরে সুস্থে কোনো রকম বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কৃষক, কারণ সন্ধ্যা হয়ে গেছে, তাকে বাড়িতে ফিরতে হবে। তাহলে কি কি ফিরছে বাড়িতে? পশুপাল ফিরছে, রাখাল সহ। সবার কথা হয়তো কবি বলেনি। শুধু কি পশু আর কৃষকই মাঠে থাকে? অন্য কিছু থাকে না? বলো, পাখিরা থাকে না, তাই তো? ওরাও তো বাসায় ফিরে, সন্ধ্যা হলে সবাই বাসায় ফিরে। তাই সেটাই বলা হচ্ছে, যা প্লাউম্যান হোমওয়ার্ড প্লটস হিজ ওয়েরি ওয়ে অ্যান্ড, এবং সবাই মিলে কি করছে, লিভস দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটাকে যেন ধীরে ধীরে তারা কি করছে, ছেড়ে যাচ্ছে। কার কাছে? টু ডার্কনেস, অন্ধকারের কাছে। তাহলে আমরা সবাই বাড়ি ফিরছি, আর এই পুরো পৃথিবীটাকে যেন আমরা অন্ধকারের কাছে ছেড়ে দিচ্ছি, কারণ কি কিছুক্ষণ পরে অন্ধকার এসে সব ঢেকে দিবে। এবং শুধু অন্ধকার না, আমাকেও, দেখো আমার কাছেও পৃথিবীটাকে রেখে যাচ্ছে, কারণ কি কবি বা যিনি স্পিকার এই যে কথা বলছেন, সে যেন বাড়ি ফিরছে না, তিনি ওই অন্ধকারের মধ্যেই বসে আছেন। তাই বলছে বাকি মানুষগুলো তারা যেন পৃথিবীটাকে কি করছে, ছেড়ে তারা নিজ নিজ বাসায় চলে যাচ্ছে, আর পৃথিবীটা এখন আমার কাছে বা অন্ধকারের কাছে তারা রেখে যাচ্ছে। দেখো বুঝতে পেরেছো কি বলতে চাইলো কবিতাটা দিয়ে? এই কবিতা যখন পড়লাম, আমরা কি কোনো সুখের বা কোনো আনন্দের ঘটনা পাইলাম? বলো তো, এখানে খুব আনন্দ হচ্ছে এরকম কিছু? নাকি একটা গম্ভীর ভাব আছে এখানে? আমরা পড়তে পড়তে কেমন হয়ে গেলাম? খুব হাসলাম, খুব আনন্দ করলাম, এরকম কিছু করলাম না? চুপ হয়ে গেলাম, একটু ভাবতেছি হয়ে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে চুপ থাকা, মানে কি গম্ভীর থাকা, মানে গ্রেভ, একটা গ্রেভ সেন্স। ওই যে টোন বললাম না, এখন বললাম না আমরা যে এলিজির টোনটা কেমন হয়, বলো। দেখো স্টোন ইজ গ্রেভ অ্যান্ড মেডিটেটিভ ইন নেচার। মেডিটেটিভ কেন? আমরা এখন ভাবছি, আমরা কিন্তু এখন এটা নিয়ে অন্য কিছু করছি না, আমরা বসে বসে আমাদের ভিতরে একটা ইমেজ তৈরি হয়েছে না, আমাদের মাথায় কি একটা ইমেজ তৈরি হয়েছে না? আমরা কি মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি না যে এরকম একটা রাস্তা, সন্ধ্যা নেমে আসছে, ঘণ্টাধ্বনি বাজতেছে, এবং গরুর পালগুলো সহ মানুষগুলো বাড়ি ফিরে আসছে, আর চারিদিকে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। কি একটা চোখ বন্ধ করে কি একটা ছবি তৈরি হয়েছে না মনের ভিতর? বলো। জি, এই ছবিটাকে বলা হয় ইমেজারি। এটাকে বলা হয় কি ইমেজ, ওয়ার্ড পিকচার বলা হয়। বুঝতে পারছো? মানে আমরা পড়তেছি ওয়ার্ড দিয়ে, কিন্তু মনের ভিতরে একটা পিকচার তৈরি হবে, এটাকে বলা হয় কি ইমেজ। হ্যাঁ, দেখো ইমেজ মানে কি, দেখো হোয়াট ইজ ইমেজ ইন পোয়েট্রি, হোয়াট ইজ ইমেজ ইন পোয়েট্রি। এই যে কথাগুলো বলছি একটু খেয়াল রাখবা, ঠিক আছে তো? এগুলো আস্তে আস্তেই দেখো হয়ে যাবে। দেখো ইন পোয়েট্রি আর ইমেজ ইজ এনি ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট আপিলস টু দ্য 5 স্পেশাল সেন্সেস। আমাদের ভিতরে একটা সেন্স তৈরি করছে না, সেটা হতে পারে সাইট, ওই যে অন্ধকার নেমে আসছে, সাউন্ড, কিসের সাউন্ড পাচ্ছিলাম আমরা এই জায়গায় বলো তো? গরুগুলো ডাকতেছে না, এটা সাউন্ড না? এছাড়া আমরা স্মেল পাই নাই, টেস্ট পাই না, বা টাচ পাই নাই, কিন্তু আমরা মোটামুটি সাইট এবং সাউন্ড এই দুটোর জন্য আমরা মনের সেই সেন্স দিয়ে শুনতে পাচ্ছি। অতএব ইমেজ গো বিয়ন্ড সিম্পল ডেসক্রিপশন টু হেল্প রিডার্স ভিভিডলি ইমাজিন অর ফিল অর কানেক্ট উইথ দ্য পয়েম সাবজেক্ট। কিন্তু আমরা কিন্তু অলরেডি ফিল করতে পারছি যে আমরা গরু দেখতে পাচ্ছি, আমরা ছাগল দেখতে পাচ্ছি, মানুষগুলো হাঁটতেছে, অন্ধকার নেমে আসছে, সন্ধ্যাবেলা, হ্যাঁ, সূর্য প্রায় ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থান কিন্তু আমাদের মনে তৈরি হয়েছে। তো যাই হোক, তারপরে কি আসলো? তাহলে আমরা প্রথম স্টেজটা পড়ে ফেললাম, আমি প্যারাফ্রেজ দিয়ে দিয়েছি, তোমাদের কাজ হবে প্যারাফ্রেজ ধরে ধরে পড়ে নেওয়া, তোমাদের বইয়েও থাকতে পারে এইগুলো, ঠিক আছে তো? এরপর সেকেন্ড স্টেঞ্জাতে কি পাচ্ছি? নাও ফেডস। ফেড মানে কি? বিবর্ণ হয়ে যাওয়া। কি বিবর্ণ হয়ে যাচ্ছে? দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ। গ্লিমারিং মানে কি? উজ্জ্বল, তাই না? উজ্জ্বল যে ল্যান্ডস্কেপ মানে কি? ওই যে দিগন্ত রেখা, দিগন্ত রেখা যখন আমরা তাকাচ্ছি সামনের দিকে, সূর্য যেহেতু ডুবে যাচ্ছে, তাহলে দূর থেকে দেখতেছি কি ল্যান্ডস্কেপের বা হচ্ছে দিগন্ত রেখায় যে আলো ছিল, সেই আলোটা ফেড হয়ে যাচ্ছে। দেখো অন দ্য সাইড, মানে আমাদের দৃষ্টিতে যতদূর যাচ্ছে সেই আলো আস্তে আস্তে কি হচ্ছে? ফেড হয়ে যাচ্ছে। কেন ফেড হয়ে যাচ্ছে বলো? কারণ সূর্য কি করতেছে? অস্ত যাচ্ছে বা ডুবে যাচ্ছে নাকি? দ্য সান ইজ সেটিং অ্যান্ড দ্য গ্লিমারিং লাইট
ইজ ফেডিং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে বা স্টেপ বাই বা স্লোলি ফেড হয়ে যাচ্ছে। অ্যান্ড অল দ্য এয়ার আর সলেম স্টিলনেস হোল্ডস, এবং বাতাসে যেন এক ধরনের স্থিরতা বা নীরবতা যেন বিরাজ করছে। হোল্ডস মানে বিরাজ করা, হ্যাঁ, মানে থাকা। বাতাসে দেখো হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেলে চারিদিকে কি নীরবতা আসে না নেমে? পাখিরা সবাই যার যার বাসায় ফিরে যায়, মানুষজনও ঘরে ঢুকে যায়। তাহলে তুমি যখন এই সন্ধ্যাবেলায় মাঠে যাবা, তখন মাঠের ভিতরে কি সেই হইচই আর শুনতে পাবা? বলো, যে মানুষের ডাকাডাকি, পশুর ডাকাডাকি, পাখির কিচিরমিচির কিচ্ছু শোনা যায় না। তার জন্য বলা হচ্ছে কি এক ধরনের স্টিলনেস, এক ধরনের শান্ততা বা এক ধরনের নীরবতা যেন চারিদিকে বিরাজ করছে। হ্যাঁ, তাহলে কি রাত মানে কি একদম নীরবতা হয় সবসময়? রাতের কিছু পশু পাখি থাকে না যারা ডাকে? বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে দিনের যে সকল পাখিরা মানে দিনের পশুরা আস্তে আস্তে বাসায় ফিরে যায়, তারা নীরব হয়ে যায়, আর রাতের পশু পাখিগুলো আবার জেগে ওঠে। তাই বলছে দেখো সেভ, সেভ মানে কি বলো তো? সেভ বলতে কি বোঝায় বলতে পারবে কেউ? বাঁচানো। এইখানে সেভ মানে কিন্তু বাঁচানো নয়, সেভ মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। বুঝতে পেরেছ? তাহলে চারিদিকে নীরব হয়ে যাচ্ছে, লাইটের আলো কমে যাচ্ছে, শুধুমাত্র কি ছাড়া? হোয়ার দ্য বেটেল হুইলস ইজ ড্রোনিং ফ্লাইট। বেটেল মানে বুঝো তো? বেটেল কি? বাহিনী। হ্যাঁ, না না, ওটা ব্যাটল, এটা হচ্ছে বেটল। দেখো বেটল মানে কি এক ধরনের কিট, ইনসেক্ট, আমরা যেটাকে বলি হচ্ছে ওই যে তোমার এই জাতীয় পোকা। হ্যাঁ, এই যে ঝিঝি পোকা। হ্যাঁ, ঝিঝি বলতে পারো, যে যার অবস্থানে থাকে। হ্যাঁ, এগুলোকে কোনো ঘুঘরো পোকা, ঝিঝি পোকা, বিভিন্ন ধরনের পোকা, যা বিভিন্ন নামে চেনা যায়। ঠিক আছে তো? আমরা দেখি তো এখানে বাংলায় কি বলে বেটলকে। এই যে গোবরি পোকা, হ্যাঁ, গদা পোকা, গোবরি পোকা, বা এই যে গোবরের পোকা, হ্যাঁ, যেগুলো গোবরের ভিতর থাকে। তারা কি করে? এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমরা যদি কেউ গ্রামের দিকে থাকো, একটু জানালা দিয়ে একটু তাকাও তো, দেখো তো কিছু ডাকতেছে কিনা। ডাকছে না? দেখো চি করে শব্দ হয়। হ্যাঁ, শব্দ হচ্ছে। তাহলে ওরা কিন্তু ডাকতেছে, তাই না? তাই সেভ মানে কি ছাড়া। তাহলে হোয়ার দ্য বেটল হুইলস, বেটল মানে কি ওই পোকাটা কি করছে, হুইল মানে কি দ্রুত ঘুরে ঘুরে ওড়া, হিজ ড্রোনিং ফ্লাইট, যেখানে বেটলগুলো কি করছে, উড়ে বেড়াচ্ছে। অ্যান্ড ড্রাউজি টিঙ্কলিং লাল দ্য ডিস্ট্যান্ট ফোল্ডস, আর হচ্ছে ওই যে গ্রামের যে গোয়ালগুলো আছে, গোয়াল তো চিনো নাকি? গোয়াল চিনো? যেখানে পশু পাখি রাখা হয়। তাহলে ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরের ওই ফোল্ড মানে কি গোয়াল ঘরে কি করা হচ্ছে, ওই যে ছাগল, ভেড়া বা গরুগুলো রাখা আছে। এই গরুর দেখবা যে গরুর গলায় বা হচ্ছে ছাগলের গলায় এক ধরনের ঘন্টা বাঁধা থাকে কি না বলো তো? থাকে না? ভেড়া ছাগলের গলায় এক ধরনের ঘন্টা বাঁধিয়ে দেয় অনেকে। তো ওই গরু ছাগলগুলো মনে করো যে ঘরের ভিতর রাখা হয়েছে। ওই গরু ছাগলগুলো এখন কি করছে, একজনের সাথে গোতাগুতি করতেছে, মনে করো, হ্যাঁ, মারামারি করতেছে, ঠেলাঠেলি করতেছে। তো তখন ওদের গলায় যে ঘন্টা ধ্বনি, সেই ঘন্টা ধ্বনিটা টিংক্লিং করতেছে, হ্যাঁ, টুংটাং সাউন্ড যেন বাজতেছে। আর এই টুংটাং সাউন্ড দূর থেকে এমনভাবে ভেসে আসতেছে যেন এক ধরনের মিউজিক্যাল সাউন্ড ক্রিয়েট হচ্ছে, যে মিউজিক্যাল সাউন্ডে অটোমেটিক যে স্পিকার, তার ভিতরে এক ধরনের ড্রাউজিনেস বা স্লিপি মুড তৈরি করে দিচ্ছে, ঘুম আনায় দিচ্ছে যেন। ঠিক আছে তো? দেখো আমরা যত কবিতাটা পড়ছি তত কি আমাদের ভিতরে এক ধরনের মানে গম্ভীরতা তৈরি হচ্ছে না? মানে সন্ধ্যা নেমে আসছে, হ্যাঁ, পশু পাখি ডাকতেছে। তারপর হচ্ছে কি দেখো, ড্রাউজি মানেই হচ্ছে নিদ্রালু ভাব। নিদ্রালু ভাব মানে হচ্ছে ঘুম এসে যাবে এমন একটা ভাব, ঘুম ধরে গেছে অলরেডি। তাই বলছে যে ড্রাউজি টিঙ্কলিং লাল দ্য ডিস্ট্যান্ট ফোল্ডস, আর ওই যে দূরের যে খোয়ার, সেই খোয়ারে যে পশু পাখিগুলো আছে, সেই পশু পাখি থেকে আসা যে টিঙ্কলিং সাউন্ড, সেগুলো যেন আমাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। লাল মানে বুঝো তো? লাল বলতে কি বোঝায়? বাচ্চাদের ঘুম পাড়ায় না? জানো? বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় কি করা হয়? ছোট বাচ্চাদের মায়েরা কি করে? গল্প শোনায়। হ্যাঁ, এটা এক ধরনের গান শোনায় না? ছন্দ করে গান শোনায়, কবিতা শোনায়। এইটা হচ্ছে লাল মানে হচ্ছে কাউকে কি করা, শান্ত করা বা ঘুম পাড়িয়ে দেওয়া। দেখো ছন্দ গান এগুলো বলে
কাউকে কাম অর সেন্ড টু স্লিপ টিপিক্যালি উইথ সুদিং সাউন্ডস অর মুভমেন্ট। হ্যাঁ, ওই যে মাথায় হাত বুলিয়ে দেওয়া বা মুখে গান শোনানো। তাই তো এই দেখো, এই লালাবি মানে বুঝো তো, ওই জন্য ঘুম পাড়ানি গান বলা হয়, তাই না? আমরা বলি না ঘুম পাড়ানি গান। দেখো এই যে লালাবি মানে হচ্ছে ঘুম পাড়ানি গান। তো এখানে তো আর ওই ঘুম পাড়ানি গানের কথা বোঝানো হচ্ছে না, বরং ওই যে পশুর পাখির গলার যে ঘণ্টা ধ্বনি, ওই ঘণ্টা ধ্বনিই যেন এই গান হিসাবে কাজ করছে। যে ছন্দে বা যে মিউজিক শুনে অটোমেটিক আমাদের মধ্যে একজন ঘুম ধরানোর ভাব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখো ড্রাউজি টিঙ্কলিংস লাল দ্য ডিস্ট্যান্ট ফোল্ডস, তার মানে কি? দেখো এখানে প্যারাফ্রেজটা যদি আমরা একটু দেখি তাহলে বোঝা যাচ্ছে দ্য ল্যান্ডস্কেপ সিন টিল নাও ইন দ্য লাইট অফ দ্য ডিপার্টিং সান ইজ গেটিং ডার্ক। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে সানের লাইট দেখতে পাচ্ছিলাম সেটা এখন আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। অ্যান্ড দেয়ার প্রিভেলস আ গ্রেভ সাইলেন্স অল অ্যারাউন্ড। এই যে হ্যাঁ, মানে সলেম স্টিলনেস মানে এক ধরনের নীরবতা, এক ধরনের সাইলেন্স বিরাজ করছে। দ্য অনলি সাউন্ড দ্যাট ক্যান বি হার্ড আর দ্য হামিং সাউন্ড অফ বেটলস। হ্যাঁ, ওই যে বেটেলের যে হুইলিং সাউন্ড বা হামিং সাউন্ড সেটা শুনতে পাচ্ছি। আর অন্যদিকে কি? দ্য মিউজিক্যাল সাউন্ড ইনভাইটিং স্লিপ অফ দ্য বেলস ফাস্টেন রাউন্ড দ্য নেক্স অফ শিপ। শিপ, ভেড়া বা ছাগলের গলায় বেঁধে দেওয়া যে বেল থেকে আসা যে টিঙ্কলিং সাউন্ড, সেই সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। সব চারিদিকে নীরবতা তৈরি হয়ে গেছে। কি বুঝতে পেরেছ কি বলতে চাইলো? জি স্যার। ঘুমাই টুমাই গেছো কেউ নাকি বলো? না স্যার। হ্যাঁ, কবিতাটা পড়ার পর অনেকে দেখা যাচ্ছে আবার ঢুলতেছে কিনা, যে কবিতা পড়তে শুরু করছি তো ঘুম ধরে যাচ্ছে, সন্ধ্যা এসে গেছে, রাত হয়ে গেছে নাকি? আচ্ছা, কি বুঝতে পেরেছ কি বলা হলো এখানে? কারো কোনো সমস্যা থাকলে একটু বলতে পারো। এনিওয়ান এলস? কোনো কথা, কোনো ঝামেলা? আচ্ছা, একজন একটু বলো ধীরে, সবাই একসাথে বললো তো আমি কিছু বুঝতে পারিনি। আমি শুরু করতেছি। আমি কবিতাতে যে শব্দগুলো আছে একটু উল্টে পাল্টা মনে হচ্ছে। ওইটাই তো ব্যাপার, তুমি আগে যা জেনেছো যার ওয়ার্ড ওই যে পড়তে পড়তে বুঝতে হবে। এখন তুমি কেমন করে বুঝবা? তুমি যতক্ষণ না ব্যবহারে পড়তেছো ততক্ষণ তুমি তো বুঝবা না। সেভ মানে বাঁচানো, তুমি জেনে আসছো সেভ মানে বাঁচানো, তাই না? এখন এখানে তুমি সেভ মানে বাঁচানোর কোনো মিনিং আনলে আসবে বলো? এখন তুমি যেগুলো জানো না সেগুলো কি প্রয়োগ করতে পারবা? না। এই জন্য তো টিচারের প্রয়োজন। তাহলে তোমাকে বলানো হবে, বোঝানো হবে, এরপর যখন তুমি আবার পাবা তখন তুমি ভাববা এটা এই সেভ মানে কি বাঁচানো না সেভ মানে ছাড়া বা ব্যতীত। পড়তে পড়তে হয়ে যাবে। তুমি তো শিখতেছো, এই জন্য তো তুমি শিখতেছো। তুমি তো শিখে এসে এটা পড়তেছো না, তুমি তো পড়তে পড়তে শিখতেছো নাকি? হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে তুমি এখানে অনেকগুলো মিনিং জানলা। নেল মানে কি, কারফু মানে কি, টোল মানে কি, তাই না? বেটেল মানে কি, টিঙ্কলিং বলতে কি বোঝায়, ড্রাউজি বলতে কি বোঝায়, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ বলতে কি বোঝায়, প্লাউম্যান বলতে কি বোঝায়, লো মানে কি বোঝায়, হার্ট দিয়ে কি বোঝায়, অনেকগুলো ওয়ার্ডই তো নতুন। তুমি এগুলো যদি না জানতা তুমি এগুলো পড়তে পারতা বলো? তাহলে ইংরেজি সাহিত্যে বা ইংরেজি পড়া স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা হলো ওয়ার্ড মিনিং। অতএব যত কম পড়বা তত কম ওয়ার্ড জানবা, তত পিছিয়ে পড়বা। যত বেশি পড়বা তত ওয়ার্ড জানবা, তত তুমি এগিয়ে যাবা। এটাই হলো সবচেয়ে বড় সূত্র। দেখো এক একটা লাইন পড়া মানে 3-4টা করে ওয়ার্ড তোমাদের অজানা, তাই না? এবং মিনিংগুলো কি তোমার কাছে মনে হচ্ছে না আমি তো জানি সেভ মানে বাঁচানো, কিন্তু আসলে তা তো না। হ্যাঁ, হুইল মানে মনে করি চাকা, কিন্তু এখানে হুইল মানে চাকা না। হুইল মানে হচ্ছে ঘুরে ঘুরে ওড়া পোকাগুলো যে উঠতেছে, কারণ ফ্লাইট সেন্সটা এখানে আনা হয়েছে। দে আর ফ্লাইং। হ্যাঁ, তো এইটাকে বোঝানো হয়েছে। কীভাবে ফ্লাইং করছে সেটা হুইল দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি পরবর্তী থার্ড স্টেঞ্জাতে। এবার দেখো এখানেও কিন্তু সেভ শব্দটা আবার এসেছে। তার মানে এখানে যে নীরবতা তৈরি হয়ে গেছে, নীরবতা ছাড়া আর কি কি সাউন্ড আছে তার ভিতরে আমরা সাউন্ডগুলো পেলাম। একটা হচ্ছে বেটেলের সাউন্ড, একটা হচ্ছে কি টিঙ্গলিং সাউন্ড, এছাড়াও আছে দেখো আরও কি কি সাউন্ড আছে যেগুলো আমরা শুনতে পাচ্ছি। রাতের বেলায় কোন পাখি ডাকে বলো তো? রাতের বেলায় পাখি ডাকে মানে একটা বলো। পেঁচা, তাই এই যে পেঁচার কথা। তাহলে এখন পেঁচা ডাকতেছে দূরে। তারপরে দেখো সেভ
দ্যাট ফ্রম ইয়ন্ডার আইভি ম্যান্টেল টাওয়ার। দেখো এখানে কয়টা ওয়ার্ড তুমি জানো? ইয়ন্ডার মানে কি? এটা নতুন শব্দ। ইয়ন্ডার মানে বুঝো? না স্যার। ওই ইয়ন্ডার মানে হচ্ছে ওই, মানে ওই দূরের, ঠিক আছে তো? ইয়ন্ডার মানে ওই। আইভি ম্যান্টেল মানে কোনো কোনো শহরের বিল্ডিং দেখবা আইভি কাভার্ড হাউস, এরকম বাড়ি দেখছো কখনো? যে পুরো লতা পাতায় ঢাকা এরকম বাড়ি, এই যে এরকম, ঠিক আছে? এইটাকে বলে আইভি লতা, ঠিক আছে তো? আইভি একটা লতানো গাছ, সিম গাছের মতো মনে করো, হ্যাঁ? এই যে এইরকম লতানো গাছ। তো কোনো বাড়ি যদি পুরনো হয়ে যায়, আধুনিক বাড়িতেও এখন মানুষ করে ইদানিং, সেটা অন্য গাছ, কিন্তু মনে করো একটা বাড়ি যে বাড়িতে মানুষ বসবাস করে না, অনেক পুরনো হয়ে গেছে, সেই বাড়ির চারপাশে এরকম আইভি লতা দিয়ে পুরো কাভার্ড হয়ে গেছে, ম্যান্টেলড হয়ে গেছে। ম্যান্টেলড মানে কিন্তু কাভার্ড। তাহলে আইভি ম্যান্টেলড হাউস মানে কি বলো তো? আইভি লতাতে ঢাকা, তাই তো? একটা টাওয়ার, টাওয়ার মানে কি? একটা বাড়ি বা একটা বিল্ডিং। তাহলে ওই যে দূরের আইভি ম্যান্টেল টাওয়ার, সেখান থেকে কি হচ্ছে? দ্য মপিং আউলস। মপিং মানে বুঝো তো? পেঁচার যে ডাক, যেমন আমরা বললাম যে লোয়িং হার্ট, হ্যাঁ, লোয়িং হার্ট যেমন, তেমনি এখানে মপিং আউলও তেমন। দ্য মপিং আউল কি করতেছে? ডাজ কমপ্লেইন। একটা মপিং আউল যেন কমপ্লেইন করতেছে। কার কাছে কমপ্লেইন করতেছে? চাঁদের কাছে। টু দ্য মুন, হ্যাঁ, চাঁদের কাছে। খেয়াল করো কিভাবে আমি পড়তেছি, হ্যাঁ? তাহলে দ্য মপিং, দেখো কবিতাতে একটা জিনিস খেয়াল করবা, কবিতাতে অনেক সময় সাবজেক্ট আর অবজেক্ট সব উল্টাপাল্টা থাকে, হ্যাঁ? যে আমরা বলি আই ইট রাইস, কবিতাতে বলতে পারে কি ইট আই রাইস, অথবা রাইস আই ইট, এরকম করে বলতে পারে, তার ছন্দ মেলানোর জন্য, হ্যাঁ? তাই বলছে দেখো দ্য মপিং আউল ডাজ কমপ্লেইন টু দ্য মুন। তাহলে ওই যে দূরের যে আইভি টাওয়ারটা আছে, আইভি ম্যান্টেল টাওয়ারটা আছে, বা আইভিতে ঢাকা টাওয়ারটা বা বিল্ডিংটা আছে, ওখানে একটা পেঁচা ডাকছে। আর পেঁচার ডাকটাকে কবির কাছে মনে হচ্ছে সে যেন চাঁদের দিকে তাকিয়ে অভিযোগ করতেছে। কিসের অভিযোগ করতেছে? অফসাস, এমন অভিযোগ। অ্যাজ ওয়ান্ডারিং নিয়ার হার সিক্রেট বাওয়ার। বাওয়ার মানে হচ্ছে কি জানো তো? তার বাসা। পেঁচার কি একটা বাসা আছে না? ওই নিশ্চয়ই যেহেতু ওই টাওয়ারে কেউ থাকে না, ওখানে অনেক পশু পাখি থাকে, হয়তো একটা পেঁচারও একটা ছোট্ট একটা বাওয়ার আছে, মানে একটা ছোট্ট তার বাসা আছে। সে তার বাসার আশেপাশে ওয়ান্ডারিং করছে। ওয়ান্ডার মানে বুঝো তো? ওয়ান্ডার, পারবা? ঘোরাঘুরি করা। হ্যাঁ, এই একটা ওয়ান্ডার, আর একটা হচ্ছে কি? এটা হচ্ছে ওন্ডার, এটা বলি ওয়ান্ডার, হ্যাঁ? এইখানে বানানে আমরা মাঝে দিয়ে করি। দেখো এটা হচ্ছে ওন্ডার মানে চমৎকার, আর এটা হচ্ছে কি? ওয়ান্ডার। ওয়ান্ডার মানে কি? ঘুরে বেড়ানো, তাই তো? উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তাহলে যখন পেঁচাটা কি করছে? তার পেঁচাটা যখন তার সিক্রেট, হ্যাঁ, ওই গুপ্ত যে বাসা আছে, ওই বাসার চারপাশে ঘুরছে আর হচ্ছে ডাকছে, ডেকে ডেকে চাঁদের কাছে যেন কমপ্লেন করছে। কিসের জন্য? কারণ কেউ যেন এসে মলেস্ট করছে। মলেস্ট মানে বুঝো তো? যেন হচ্ছে ডিস্টার্ব করছে। আর অ্যানশিয়েন্ট সলিটারি রেইন, তার এই পুরনো, অ্যানশিয়েন্ট মানে জানো তো পুরনো, ওল্ড। সলিটারি মানে হচ্ছে নির্জন। রেইন মানে হচ্ছে তার নিজের জায়গা, তার নিজের জায়গায় নিজের শাসন, নিজের অবস্থান। এখানে কেউ যেন এসে তাকে মলেস্ট করছে। মলেস্ট করা মানে হচ্ছে ডিস্টার্ব করা। কেউ হয়তো তাকে এসে ডিস্টার্ব করছে, এই জন্য ওই মপিং আউলটা মপ করছে, ডাকছে চাঁদের দিকে তাকিয়ে। চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে চাঁদকে যেন কমপ্লেন করে বোঝাচ্ছে যে কেউ এসে আমাকে ডিস্টার্ব করছে, আমাকে একটু হেল্প কর। দেখো কী হয়, তাহলে এটাও যেন একটা ডাক। তাহলে রাতের বেলায় আমরা কিসের কিসের ডাক পাচ্ছি? আউলের ডাক পাচ্ছি, তাই তো? তারপর হচ্ছে কি? ঘুঘুরো পোকার ডাক পাচ্ছি, তারপর হচ্ছে ওই যে ঘন্টা ধ্বনির টিঙ্কলিং সাউন্ড, এগুলো আমরা শুনতে পাচ্ছি। এই সাউন্ড ছাড়া চারিপাশে আর কোনো সাউন্ড নাই। তাহলে এই তিনটা স্টেঞ্জা হলো সেটিং বলা হচ্ছে এই কবিতাতে। এই তিনটা হলো কি? সেটিং। বুঝতে পেরেছ?
মানে আমরা কি ধরনের কবিতা পড়তে যাচ্ছি তাতে এই সেটিং বলে দিচ্ছে। আমরা কি ধরনের কবিতা পড়তে যাচ্ছি, আনন্দের নাকি গম্ভীরতার কোনো? গম্ভীরতা। হ্যাঁ, গম্ভীরতা, তাই না? এক ধরনের অশুভ বা এক ধরনের দুঃখের এরকম একটা বিষয় আমরা পড়তে যাচ্ছি। তাতে আমাদের এই 3টা স্টেঞ্জার মাধ্যমে কবি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপর বলা হচ্ছে কি, এখন আমাদের কবিতাটা এখান থেকে মেনলি শুরু। তাহলে কবি যেন কোথাও বসে আছেন, বসে থেকে থেকে সব কিছু দেখছেন, ঠিক আছে তো? যেমনটা আমরা এখান থেকে ফিল করছি যে তিনি ওখানে বসে দেখতেছেন, চারিদিকে সন্ধ্যা নেমে আসছে, হ্যাঁ, পশু পাখিরা সব বাসায় ফিরে যাচ্ছে মানুষ সহ, আর কিছু কিছু রাতের নকচার্নাল যে প্রাণীগুলো সেগুলো জেগে উঠছে এবং তারা তাদের ডাক শুরু করে দিয়েছে। এইবার কবি দূরে কোথাও, মানে কাছাকাছি কোথাও একটা জিনিস নির্দেশ করে বলতেছে, বিনিথ দোজ রাগেড এলমস। দোজ মানে কি, কাছাকাছি বোঝায় না দূরের বোঝায়? একটু বলো তো। দূরের। হ্যাঁ, ওই যে বলছে ওই যে রাগেড এলমগুলো আছে, দ্যাট ইয়ে ট্রিজ শেড, ওই যে দূরে যে ইয়ে ট্রিগুলো আছে তার নিচে, শেড মানে বুঝবো নিচে বা আন্ডারে, বিনিথ মানেও নিচে, শেড মানেও বলবো কি নিচে। কিসের স্যার নিচে? শেড মানে ছায়া না? হ্যাঁ, কিন্তু ছায়া বুঝবো না এই জায়গায় আমরা, বুঝতে পারছো? গাছের নিচে যেটুকুতে সন্ধ্যাবেলায় ছায়া পাবা কেমন করে বলো? সন্ধ্যা নেমে আসছে, তুমি ছায়া পাবা এখন? না স্যার। হ্যাঁ, শেড মানে হচ্ছে নিচে বোঝাবে, ঠিক আছে তো? তাই বিনিথ মানে নিচে, শেড মানেও নিচে। কিসের নিচে? এলমস অ্যান্ড ইয়ে ট্রি। এখন দুটা নতুন গাছের নাম, বুঝতে পারছো? এখানে দুটা গাছের নাম এসেছে, এলম আর হচ্ছে ইয়ে ট্রি। তাহলে আমরা এলম ট্রিটা একটু দেখি, দেখো, সরি, দেখো এই যে এই গাছটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে এলম ট্রি। এই যে বিশাল বড় হয় বেশ এরকম, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এলম ট্রি। তাহলে এলম ট্রি এর নিচে, নিচে মানে কি? এই যে বিনিথ মানে এর নিচে নাকি, যেটুকু আমরা দেখতেছি তার অধীনে যতটুকু আছে, কাভারে যতটুকু আছে। আরেকটা হলো, আরেকটা কি ট্রি বললাম বলো তো? ইয়ে ট্রি। ইয়ে ট্রি, একই ধরনের দেখতে। এই যে এটা হচ্ছে একটা ইয়ে ট্রি। ইয়ে ট্রি, এখন ভাবো তো এই ট্রিটা কেমন? আচ্ছা, আগের যে ট্রিটা দেখেছিলাম এই ট্রিটা আর এই ট্রিটার মধ্যে পার্থক্য কি? এই ট্রিটা তো পুরনো না খুব একটা বেশি, তাই না? কিন্তু এই ট্রিটাকে মনে হচ্ছে কি অনেক বেশি পুরনো, এবং তার গায়ের যে ছাল টালগুলো উঠে গিয়ে পুরো কেমন জানি রুক্ষ হয়ে গেছে। রাগেড মানে বুঝবো হচ্ছে রুক্ষ, বুঝতে পারছো? মানে যার মানে কি বাকল টাকল উঠে একদম ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কারণ কি? অ্যানশিয়েন্ট, কারণ অনেক দিন ধরে গাছগুলো আছে, ঠিক আছে? এই গাছটার কথা খেয়াল করো, এই গাছটা কেমন, সরি, এই যে দেখো, হ্যাঁ, পুরো মানে পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে তার ছাল বাকল উঠে, হ্যাঁ, পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেখো কোনো কোনো জায়গায় ভেঙে চুরে গেছে, গেছে না? কিছু বাকল ফেটে গেছে, কিছু কাঠ হয়তো দেখা যাচ্ছে পোকায় খেয়ে ফেলেছে। এইগুলোকে বলা হচ্ছে রাগেড, রুক্ষ, স্মুথ না। যেমন নতুন গাছ হলে কি খুব স্মুথ থাকে, তাই না, ডালপালাগুলো? কিন্তু পুরনো হলে কি এরকম হয়ে যায়। দেখো, দেখতে পাচ্ছ? এই সেন্সটাকে বলা হচ্ছে রাগেড, মনে রেখো একটু। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম কি দুই ধরনের গাছের কথা বলা হয়েছে। বলছে বিনিথ দোজ রাগেড এলমস অ্যান্ড দ্যাট ইয়ে ট্রিজ শেড। তাহলে ওই গাছের নিচে কি আছে? হোয়ার হিপস, মানে তোমাদের পড়া থেকে আমি নিজেই বুঝতেছি যে আমাকে কোথায় মিনিং বলতে হবে, কারণ এটার মিনিংও তোমাদের জানা নেই। এখানে টার্ফের কথা জানা আছে, টার্ফ, মোল্ডারিং হিপ। এখানে এই 4টা মিনিংয়ে কিন্তু সেন্সটা তুলে ধরবে। তাহলে বিশাল বিশাল গাছ, আর তার গাছের নিচে আছে অসংখ্য, দেখো, ইন ম্যানি এ মোল্ডারিং হিপ। হিপ মানে স্তূপ, আর মোল্ডারিং মানে বুঝো তো? মোল্ডারিং হিপ মানে বুঝো? আমরা যখন কাউকে কবর দিই, কবরের উপরে একটা ঢিবি হয় না বলো তো, মাটির, নাকি সমান হয় একদম? একটু ঢিবি থাকে। ঢিবি থাকে না? এই যে দেখুন এইগুলোর যেমন একটা ঢিবি মতো আছে, তাই না? আচ্ছা, আমরা দেখি একটু মোল্ডারিং হিপ অফ গ্রেভ বলি, তাহলে ছবিটা আসবে। এই যে দেখো গ্রেভ, এই যে উঁচু না একটু মাটিটা, দেখো তো, মানে পাশাপাশি অন্য ইয়া থেকে একটু উঁচু করা থাকে, তাই না? বিশেষ করে এই জায়গাতে ভালো বোঝাচ্ছে, এই যে এখানে মোল্ডারিং হিপ। তাহলে এই হচ্ছে মনে করো গাছ, এই যেটার গাছ, এর এই গাছের নিচে অনেকগুলো এরকম মোল্ডারিং হিপ বা স্তূপ আছে, মাটির স্তূপ আছে। এবং এই মাটির স্তূপের কোথায় দেখো, দেখো ইন মধ্যে,
এরকম যে অসংখ্য যে মোল্ডারিং হিপ আছে, ওই হিপের মধ্যে কি করছে? হিপস করছে। হিপ মানে বুঝো তো? হিপ মানে হচ্ছে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, আমাদের বুকটা কেমন হচ্ছে? স্থির হয়ে আছে নাকি ওঠানামা করতেছে? একটু বুকে হাত দিয়ে দেখো তো সবার। ওঠানামা করে। হ্যাঁ, এই হিপ করা মানে ওঠানামা করা, ঠিক আছে তো? মানে বিশেষ করে হাঁপালে যেমন হয় আমাদের। হ্যাঁ, দেখো এই যে প্রডিউসার সাই অথবা অ্যান অ্যাক্ট অফ হিভিং। হ্যাঁ, অ্যাক্ট অফ হিভিং বললে হবে? আমাদেরকে তো বলতে হবে যে আসলে কি বলতে যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, হিভিং মানেই দিই তাহলে দেখি। অ্যাক্ট অফ হিভিং যখন বললো, তো ক্রাউডেড বোঝাচ্ছে। এই যে লিফট, এই যে লিফট মানে ওঠানো। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। দেখো পুল অর রেইজ অর মুভ, এটাকে বোঝাচ্ছে। তার মানে এই কবির কাছে যেন মনে হচ্ছে যেন এই যে অসংখ্য যে স্তূপ আছে বা কবর আছে, এটাকে কবরই বলি আমরা, স্তূপ আছে, এই স্তূপের উপরের যে টার্পগুলো আছে। টার্প মানে কি? দেখো তো, আমি কবরটা কি করে ফেললাম। এই কবরের উপরে কি ঘাস জমে গেছে? এই যে ঘাস জমে গেছে না কবরের উপরে, দেখো তো। দেখতে পাচ্ছ এই কবরটা বিশেষ করে? মনে হচ্ছে যেন এই ঘাসগুলো যেন নড়ছে। আমাদের বুকে হাত দিলে যেমন আমাদের শ্বাস প্রশ্বাস চালানোর কারণে বুকটা বা পেটটা যখন উঠে নামে করতেছে, তেমনি এই মোল্ডারিং যে হিপ বা স্তূপ আছে, স্তূপের উপরে যে টার্প বা গুচ্ছ গুচ্ছ যে ঘাসগুলো আছে, সে ঘাসগুলো যেন ওঠানামা করতেছে। কবির কাছে মনে হচ্ছে এটা। কিন্তু তাহলে আসলে কি ঘাস ওঠানামা করতেছে, নাকি কবির কাছে মনে হচ্ছে যেন ঘাসগুলো ওঠানামা করতেছে? কোনটা? কবির কাছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ কবির কাছে মনে হচ্ছে এই কবরের মধ্যে যে শুয়ে আছে সে যেন মরেনি, সে যেন জীবিত আছে, এবং সেও যে শ্বাস প্রশ্বাস যখন চালাচ্ছে তখন তার উপরের মাটির যে স্তূপটা, সেই স্তূপটাও যেন ওইরকম হিপ করছে, ওঠানামা করছে, রাইজ অ্যান্ড ফল করছে। ঠিক আছে তো? এই জন্য কবির কাছে মনে হচ্ছে যেন এই ঘাসগুলো যেন এরকম টার্পগুলো বা ঘাসগুলো হিপস করছে। তাই বলছে দেখো, তাহলে কিছু গাছ আছে, এলম ট্রি বা ইয়ে ট্রি, তার নিচে কিছু কবর আছে, সেই কবরের উপরে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কবির কাছে মনে হচ্ছে যেন নড়ছে। কারণ কি? কারণ ইচ ইন হিজ ন্যারো সেল ফর এভার লেট। কারণ এই প্রত্যেকটা হিপের মধ্যে একটা করে ন্যারো সেল আছে। ন্যারো সেল কোনটা বলো তো? ওই কবরের ভিতরের যে ফাঁকা জায়গা যেখানে একজনকে শুইয়ে দেওয়া হয়েছে, হয় না? আমরা যখন কবর দিই কাউকে, তখন কি একটা ছোট জায়গা করা হয় না যেখানে তাকে শুইয়ে দেওয়া হয়? বলো। জি স্যার। হ্যাঁ, তাই বলছে জানো, ইচ ইন হিজ ন্যারো সেল ফর এভার লেড। ফর এভার লেড মানে কি? চিরজন্মের জন্য তাকে শুইয়ে দেওয়া হয়েছে একটা সেলে, এবং সেই সেলে কি করছে তারা? দ্য রুড ফোরফাদার্স অফ দ্য হ্যামলেট স্লিপ। যেখানে ওই সেলের ভিতরে যাদেরকে শুয়ে দেওয়া হয়েছে, ওই শুয়ে থেকে ওই গ্রামের, দেখো হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম। হ্যামলেট মানে কি বলো তো? কি বললাম? ছোট গ্রাম। ছোট গ্রাম। আর ওই ছোট গ্রামের, হ্যাঁ, ওই ছোট গ্রামের যারা রুড ফোরফাদার্স, ফোরফাদার মানে বুঝো তো? মানে হচ্ছে পূর্বপুরুষরা। এদেরকে রুড কেন বলা হয়েছে? কারণ রুড মানে হচ্ছে তারা যে আচরণের রুড তা না, তারা হচ্ছে কি অশিক্ষিত, তাই তো? গ্রাম্য ফোরফাদাররা কি করছে? তাহলে গ্রামের, তাহলে ওই যে কবরগুলো আছে সেই কবরের মধ্যে ওই গ্রামের যে পূর্বপুরুষেরা যারা মারা গেছে তারা কি করছে? ওখানে যেন তারা ঘুমাচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা কবরের দিকে আসতেছি, আস্তে আস্তে আমরা মৃত মানুষের দিকে আসতেছি, যাদের নিয়ে কবি কি করবেন? ওই যে প্রশংসা করবেন বা তাদের নিয়ে কথা বলবেন। তাহলে কি হলো? কবি দেখতে পাইলেন যে কিছু গাছ আছে, সেই গাছের নিচে কিছু স্তূপ আছে, সেই স্তূপের উপরে আবার কিছু ঘাস আছে, সেই ঘাসগুলো যেন নড়ছে। কারণ কি? কারণ মনে হচ্ছে এই হিপের ভিতরে যে ন্যারো সেল আছে, সেখানে যে গ্রামের পূর্বপুরুষরা যারা মারা গেছে তাদেরকে যে শুয়ে দেওয়া হয়েছে, তারা যেন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, তারা মরে যায়নি, তারা মানে যেন জীবিত আছে, তারা যেন সেখানে ঘুমাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো, ইন দিস গ্রেভস দ্য রাস্টিক ফোরফাদার্স অফ দ্য স্মল ভিলেজার্স আর স্লিপিং অ্যান্ড দেয়ার ব্রিদিংস কজ রেগুলার রাইজ অ্যান্ড ফল অফ দ্য আপার পার্ট অফ দ্য গ্রেভ। হ্যাঁ, ওই গ্রেভের যে উপরের পার্টটা, এটা যেন রাইজ অ্যান্ড ফল করছে। তার মানে তিনি তাদেরকে মৃত বলে মানছেন না, তিনি তাদেরকে কি বলছেন? তারা যেন ঘুমাচ্ছে, নাকি? এবার শুরু হবে এখান থেকে আরো কিছু কথা। এখন
তারা যখন জীবিত ছিল তাদের জীবনটা কেমন ছিল, তাই না? সেটাকে বোঝাবে। এখন তাদের জীবনটা যেমন ছিল, মরে যাওয়ার পর কি তাদের জীবনটা তেমন থাকছে বা আছে, বলো? না। তাই বলছে কি, দেখো তারা যখন জীবিত ছিল, দেখো দ্য ব্রিজি কল অফ ইনসেন্স ব্রিদিং মর্ন, মর্ন মানে সকাল, ইনসেন্স ব্রিদিং মানে হচ্ছে সকালের। দেখো তো গ্রামের দিকে আর শহরের দিকে একটু খেয়াল করো। শহরের সকাল কি চারিপাশে গন্ধ না এক ধরনের, বলো তো? ড্রেনের গন্ধ, তারপর হচ্ছে জি স্যার। ডাস্টবিনের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু গ্রামের দিকে কি গন্ধ থাকে ওরকম? চারিদিকে গাছের ফুলের এক ধরনের সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই বলতে ব্রিজি মানে কি, মৃদুমন্দ যে বাতাস, এই যে বাতাসের মাধ্যমে সকালের যে সুগন্ধ, হ্যাঁ, সেটা যেন একটা ডাক হিসাবে কাজ করে। কল মানে কি, ডাক হিসাবে কাজ করে, যে ডাকে সকালে গ্রামের মানুষগুলো ঘুম থেকে উঠে পড়ে। তাই বলছে দ্য বিজি কল অফ ইনসেন্স ব্রিদিং মর্ন অ্যান্ড দ্য সোয়ালো টুইটারিং ফ্রম দ্য স্ট্রভিল শেড। তাহলে সেটা যে কোনো ধরনের সাউন্ড হোক, হ্যাঁ। সোয়ালো বলি না আমরা, ওই যে চড়ুই পাখি বুঝি, দেখবা যে বিশেষ করে চালা ঘরে, হ্যাঁ, ওই যে বিশেষ করে খড়ের তৈরি ঘরে ওরা বাসা তৈরি করতো আগে। আমি ছোটোবেলায় এরকম খুব ধরতাম, হ্যাঁ। আমাদের যখন ওই যে মাটির ঘর, তার উপরে ছিল হচ্ছে মনে করো খড়ের চালা, ওই খড়ের চালার উপরে ওই চড়ুই পাখিতে বাসা তৈরি করতো, হ্যাঁ। আর ওই রাতের বেলা কী করতাম, ওই বাসা থেকে ওই পাখি মাঝে মাঝে ধরতাম, ধরে দেখতাম, ছেড়ে দিতাম, কিন্তু তারপরে ধরতাম। তো মনে করো ওই রকম তার একটা বাসা রয়েছে, বাড়ি, সেই বাড়ির যে স্ট্রভিল শেড মানে যে ছাদ বা চাল, সেখানে ওই কি করছে, কিচিরমিচির করছে হচ্ছে চড়ুই পাখিরা। তাহলে কি সকালে যখন চড়ুই পাখি ঘুম থেকে উঠে পড়েছে, তখন কি ঘুম আর হবে আমাদের? না আমরা উঠে পড়বো ডাকে, বলো তো? উঠে পড়বো। তাহলে একদিকে মনে করো তোমার হচ্ছে বেড়ার তৈরি ঘর, আমাদের মতো তো আমি এরকম আর কি তৎকালীন সময়ে তো এরকম কনক্রিটের বাসা ছিল না, তো অধিকাংশ মানুষের বাসা ছিল হচ্ছে কি খড়কুটার তৈরি, তাই না, কঞ্চির তৈরি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তাল পাতা বা হচ্ছে অন্যান্য পাতা পোতা দিয়ে তৈরি ছিল বাসা। সকাল হলেই ও বাসার ভিতরে আলো ঢুকে যায় সূর্যের, নাকি? আর শহরে কেমন হয়? শহরের জানালা দরজা বন্ধ থাকলে দিন না রাত বোঝা যায়, বলো তো? যদি লাইট না জ্বলে, বিদ্যুৎ না থাকে, বলো? না স্যার। তাই বলতেছে যে যেহেতু এরা অধিকাংশই গরিব, তাহলে গরিব মানুষের বাসাতে রয়েছে সোয়ালো পাখি যারা কিচিরমিচির করে সকালে উঠেই, আর ওদিকে সকালবেলার ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে। আর কি ডাকে? দ্য কক শ্রিল ক্ল্যারিয়ন, ওদিকে ডাকে হচ্ছে মরগ। গ্রামের দিকে মরগ ডাকে না, বলো তো? গ্রামে যারা থাকো বিশেষ করে সকালে উঠে দেখবা বিশাল জোরে মরগ ডাকে। শ্রিল মানে কি তীক্ষ্ণ, ক্ল্যারিয়ন মানে কি উচ্চ স্বরে চিৎকার করা। ওদিকে মোরগ উচ্চ স্বরে চিৎকার করে, আর এদিকে হচ্ছে ইকোয়িং হর্ন। আবার রাতের বেলায় কিছু কিছু মানুষ থাকে যারা পশু শিকারে যায়, বা সকালে উঠে তারা পশু শিকারে যায়। তো এই পশু শিকারে যখন তারা যায়, তখন তাদের সাথে একটা করে হর্ন থাকে, মানে সংকেত দেওয়ার জন্য, ঠিক আছে তো? তো সেই হর্ন তারা আবার সকালে বাজায়। তো মনে করো যে কোনো ধরনের সাউন্ড হোক, সেটা টুইটারিংয়ের সাউন্ড হোক, তাই তো? দেখো, হর্ন অফ দ্য হান্টার, বাবা এটা সিনেমার না, বইয়ের নাম হয়ে গেছে। এই যে এইরকম, ঠিক আছে তো? মহিষের বা গরুর শিং থেকে এরকম তারা এক ধরনের বাঁশি তৈরি করতো, ঠিক আছে তো? এটাকে বলা হচ্ছে হর্ন। তাহলে এই হর্ন দেখো, এই যে বাজাচ্ছে, হর্ন বাজাচ্ছে, হ্যাঁ। বা শিকারীরা তাদের কাছে হর্ন থাকে, এই যে হর্ন, হ্যাঁ, এটা খুব জোরে সাউন্ড হয়, বুঝতে পারছো? তো হয়তো বা কোনো শিকারীরা হয়তো হর্ন বাজায়, বা মোরগ ডাকে, বা হচ্ছে টুইটারিং হয় হচ্ছে সোয়ালো পাখির, অথবা সকালবেলার যে ঠান্ডা বাতাস, এইগুলো কি করতো? তাদেরকে ঘুম থেকে ডেকে তুলতো। কখন? যখন তারা জীবিত ছিল, তাই না? এগুলো দেখেই তো আমরা ঘুম থেকে উঠি। কেউ হয়তো মোরগের ডাকে ঘুম থেকে উঠে পড়েছে, কেউ পাখির ডাকে ঘুম থেকে উঠে পড়েছে, তাই না? কোনো না কোনোভাবে তারা যখন জীবিত ছিল তখন তারা কী হতো? ঘুম থেকে উঠে পড়তো। কিন্তু এখন কি, তারা যেহেতু মারা গেছে, তাদের এই যে কবর,
এই কবর থেকে কি তারা জেগে উঠবে? এই যতই পাখি ডাকুক, যতই সকালে ঠান্ডা বাতাস বয়ে বেরোক, যতই মোরগ ডাকুক, উঠবে আর এরা? বলো। না দেখো, নো মোর শ্যাল রাউজ দেম, এই যে ঘটনাগুলো বা এই যে সাউন্ডগুলো, এই সাউন্ডগুলো আর কখনোই তাদেরকে ডেকে তুলবে না বা জাগাবে না। কোথা থেকে? ফ্রম দিয়ার লোলি বেড। এই লোলি বেড মানে কি? বলো, লোলি বেড মানে কি? কবর। হ্যাঁ, কবর। তাই তারা তো মারা গেছে, জীবিত থাকতে তারা এইভাবে সকালে ঘুম থেকে উঠে পড়তে এইভাবে, কিন্তু এখন তারা সবাই তাদের লোলি বেডে ঘুমিয়ে আছে, ওই ন্যারো সেলের ভিতরে চিরতরে তারা ঘুমিয়ে আছে। তারা আর কখনোই এদের এই সচরাচর যে ডাকে ঘুম থেকে ওঠে, এই ডাকে আর তাদের ঘুম ভাঙবে না। ঠিক আছে? তাহলে কাদের কথা বলা হচ্ছে এখানে? জীবিত মানুষকে নিয়ে না মৃত মানুষকে নিয়ে? মৃত মানুষ। মৃত মানুষকে নিয়ে। তাহলে বুঝতে পারছো যে এলিজির প্রধান বৈশিষ্ট্য হলো মৃত মানুষ। তাহলে এখানে কি একজনকে নিয়ে কথা বলা হচ্ছে নাকি অনেকগুলো? বলো তো। এখানে অনেকগুলো মানুষ, মানে গ্রামের ফোরফাদার বলছে না, রুড ফোরফাদার্স। হ্যাঁ, তার মানে অনেক মানুষ। হ্যাঁ, দেখো, দ্য রুড ফোরফাদার্স অফ দ্য হ্যামলেট স্লিপ, তার মানে এখানে অনেকগুলো মানুষকে নিয়ে তিনি কথা বলছেন। এছাড়াও কি হবে না আর? ফর দেম, তাদের জন্য। মনে করো তারা যখন মাঠ থেকে ফিরে আসতো, তৎকালীন সময়ে তো আমরা দেখেছি আমার দাদা দাদিদেরকে, না, দাদারা যখন বা বাবারা যখন মাঠ থেকে কাজ করে ফিরে আসছে, তখন মায়েরা কি করতো? দাদিরা করতো কি? এক গ্লাস পানি নিয়ে যেত আর এক মুঠা চাল নিয়ে যেত। ঠিক আছে তো? এক মুষ্টি চাল আর এক গ্লাস পানি নিয়ে তাদেরকে দিত, দিয়ে ওই চাল চিবিয়ে তারপরে তারা পানি খেয়ে রেস্ট নিত। বুঝতে পারছো? তাহলে কি এটা এক ধরনের কেয়ার না? বলো। যে আমার স্বামী ফিরে এসেছে, তাই তো, তাদেরকে একটু যত্ন নিতে হবে। তো এরকম সেটাকে বলা হচ্ছে, তাই না? তাই দেখো, তাই বলছে, দেখো, বিজি ওয়াইফ প্লাই হার ইভিনিং কেয়ার। সন্ধ্যায় যখন ফিরে আসতো কাজ সেরে, তখন বিজি ওয়াইফরা তাদের জন্য ইভিনিং কেয়ারে ব্যস্ত হয়ে যেত। অন্যদিকে নো মোর দ্য ব্লেজিং হার্ট শ্যাল বার্ন, মাঠ থেকে যখন ফিরে আসতো তখন কি হতো? তাদের হার্ট মানে চুলা, কিন্তু হ্যাঁ, খাবার তৈরি করার জন্য তাদের জন্য কি হতো? চুলা জ্বালানো হতো। কিন্তু এখন যেহেতু তারা মারা গেছে, তাদের জন্য কি আর চুলা জ্বালানো হবে? বলো। বলো তো, জ্বলবে তাদের জন্য আর চুলা? না স্যার। তাই বলছে, দেখো, ফর দেম নো মোর দ্য ব্লেজিং হার্ট শ্যাল বার্ন, তাদের জন্য আর এই গনগনে চুলা জ্বলবে না। ব্লেজিং মানে কি? গনগনে চুলা, যেখানে আগুন জ্বলে, হ্যাঁ, এবং খাবার রান্না করা হচ্ছে। অথবা নো মোর বিজি হাউস ওয়াইফ প্লাই হার ইভিনিং কেয়ার, অথবা তাদের স্বামীদের যত্ন নেওয়ার জন্য তাদের ওয়াইফেরা আর কোনো কাজ করবে না। এমনকি যখন যদি কোনো পরিবারে ছোট সন্তান থাকে, বাবারা ফিরে আসলে বাচ্চারা কি করে বলো তো? কেমন করে বাচ্চারা? বাপকে দেখে দৌড়ে কাছে যায়, হ্যাঁ, কোলে উঠতে চায়, আদর পেতে চায়। তাই বলতেছে নো চিলড্রেন রান, কিন্তু যারা মারা গেছে তাদের সন্তানেরা, দেখো, নো চিলড্রেন রান টু লিস্প দিয়ার সার্স রিটার্ন। সার মানে ফাদার, তাই তো? তাদের বাবারা যখন ফিরে আসবে মাঠ থেকে, তাদের সন্তানেরা দৌড়ে গিয়ে তাদের কাছ থেকে আর আদর চাইবে না। অর ক্লাইম্ব হিজ নিজ দ্য ইনভাইট কিস টু শেয়ার, অথবা তাদের সন্তানেরা তাদের, ওই যে অনেক আছে না যে ছোট বাচ্চারা আদর পাওয়ার জন্য বাবাদের পা ধরে থাকে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে পা ধরে উপরে উঠতে চায়, কোলে উঠতে চায়। তাই ক্লাইম্ব হিজ নিজ দ্য ইনভাইট কিস টু শেয়ার, মানে বাবার কাছ থেকে কিস পাওয়ার জন্য তারা যে বাবার পা ধরে ঝুলতে থাকে, ওই ঝুলাঝুলি আর তারা করবে না। করবে বলো? কারণ তারা তো মারা গেছে। মানে তারা যে সাধারণ জীবনযাপন করতো, তারা মাঠে থেকে কাজ সেরে এসে পরিবারের, হ্যাঁ, তাদের স্ত্রীদের কাছ থেকে যত্ন পাওয়া, সন্তানদের কাছ থেকে আদর যত্ন পাওয়া, তাদের ভালোবাসা শেয়ার করা, সেইগুলো আর কখনোই হবে না। হবে আর কখনো যারা মারা গেছে ওদের জন্য? বলো। না স্যার। হ্যাঁ, তাহলে এক ধরনের দুঃখবোধ কাজ করছে যে মারা যাওয়ার পর আমরা সব কিছু হারিয়ে ফেলি, তাই না? যে আমাদের গায়ে শক্তি থাকুক, আমাদের আদর যত্ন থাকুক, ভালোবাসা থাকুক, পরিবার থাকুক, আর কেউই তাদেরকে পায় না, বা তারাও তাদের কাছ থেকে সে ভালোবাসা, আদর, যত্ন আর কখনোই পাবে না। কি বুঝতে পেরেছ? জি স্যার। এরপর কি বলা হচ্ছে? এখন এই যে মানুষগুলো যারা মারা গেছে, তারা যখন জীবিত ছিল তারা নিশ্চয়ই মাঠে কাজ করতে যেত, তাই না? কেউ হয়তো জমি চাষ করত, কেউ হয়তো জমির ফসল কাটতো, কেউ হয়তো বা জমিতে পানি দিত, কেউ হয়তো নিড়ানি দিত, কত কাজ না তারা করেছে। কিন্তু এখন তারা যে ঘুমিয়ে আছে, তাই বলছে
তো তারা তারা কি কি করতো আগে দেখো, অফেন ডিড দ্য হারভেস্ট টু দেয়ার সিকেল ইয়েল্ড। সিকেল মানে হচ্ছে কাস্তে, সিকেল মানে কি বলো তো? কাস্তে বুঝি আমরা, হ্যাঁ, যেটা দিয়ে ধান কাটা হয় নাকি? এই যে এই বলতেছে এই কাস্ত দিয়ে তারা কি করতো, কি করতো বলো তো? হারভেস্ট করতো নাকি, ফসল কাটতো। হ্যাঁ, বলছে অফেন ডিড দ্য হারভেস্ট টু দেয়ার সিকেল ইয়েল্ড। ইয়েল্ড মানে কি এখানে, মানে ফসল তাদের কাছে মাথা নত করতো, মানে কাস্তের কাছে মাথা নত করা মানে কি, যে তারা ফসল কাটতো, তাই তো? কবিরা আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, তো ডিরেক্টলি কথা বলে না। তাই বলছে যে অফেন, দেখো অফ মানে কিন্তু অফেন পূর্ণাঙ্গ শব্দ ইউজ করা হয়নি এখানে, শব্দটা ছিল কেমন, ইএন দিয়ে। অফেন ডিড দ্য হারভেস্ট টু দেয়ার সিকেল ইয়েল্ড, অথবা দেয়ার ফারো, লাঙ্গল দিয়ে যখন তারা জমি চাষ করে, হ্যাঁ, তখন কি করতো, বিশাল বিশাল মাটির ঢেলা যেগুলো শক্ত কঠিন সহজে ভাঙে না, সেগুলো তারা মই দিয়ে ভেঙে ফেলতো। জমি চাষ করার দেখছো না গ্রামে? বলো, প্রথমে কি করে তখন গরু দিয়ে, তখন তো আর এখন তো মানে ট্রাক্টর হয়ে গেছে, এখন ওটা দেখবা না। তখন কি হতো, লাঙ্গল দিয়ে প্রথমে জমি চাষ করা হতো, শক্ত মাটি মনে করো, হ্যাঁ, তখন সে শক্ত মাটিকে আবার ভাঙতে হতো। কী দিয়ে ভাঙতে হতো? মই দিয়ে ভাঙতে হতো বা লাঠি দিয়ে পিটিয়ে ভাঙতে হতো, ঠিক আছে তো, শক্ত মাটিগুলোকে। এখন তার ওগুলো করা লাগে না, এখন মোটামুটি পানি দিয়ে ট্রাক্টর দিয়ে একটা, হ্যাঁ, হ্যান্ড ট্রাক্টর বা অন্যান্য যে সকল পাওয়ার টিলারগুলো আছে, চাষ দিলে পুরো মাটি সমান হয়ে যায়। কিন্তু তখনকার সময়ের কথা ভাবতে হবে, এখনকার কথা না। তাই বলছে দেয়ার ফারো অফেন দ্য স্টাবর্ন গ্লিভি। গ্লিভি মানে হচ্ছে মাটির ঢেলা, স্টাবর্ন মানে কি শক্ত, ঠিক আছে তো। তাদের ফারো মানে হচ্ছে লাঙ্গল, তারা ওই লাঙ্গল দিয়ে কি করতো, ওই শক্ত মাটিকে তারা ভাঙতো। কারা কারা করতো এই কাজগুলো বলো, কাদেরকে বোঝানো হচ্ছে? পূর্বপুরুষেরা, হ্যাঁ, এই যারা মারা গেছে তারা নাকি। অ্যান্ড হাউ জোকান ডিড দে ড্রাইভ দেয়ার টিম অ্যাফিল্ড, এবং কত খুশি মনে, জোকান মানে কি হ্যাপিলি, চেয়ারফুলি, হ্যাঁ, তারা কি করতো, তারা তাদের ড্রাইভ করতো, মানে নিয়ে যেত দেয়ার টিম। টিম মানে কি, এটা হয়তো পশুপাল হতে পারে, একসাথে যারা কাজ করতে যায় তারা হতে পারে, মানে সবাই ফিল্ডে যেত না, কত খুশি মনে আনন্দ করতে করতে তারা হয়তো বা মাঠে যেত। অ্যান্ড হাউ বোট দ্য উডস বিনিথ দেয়ার স্টার্ডি স্ট্রোক, এবং অনেকেই আছে যারা কাঠ কাটে, তাই না, বা গাছ কাটে। তাই বলতেছে যে উড বা কাঠের মতো, মানে কি বলবো, বড় বড় গাছও তাদের কাছে মাথা নত করতো, বোর্ড হয়ে যেত। বিনিথ দেয়ার স্টার্ডি স্ট্রোক, স্ট্রোক মানে কি আঘাত বা কর্তন, কাটার জন্য, গাছ কাটার জন্য যে আঘাত করতো, সে আঘাতে বা কর্তনে বিশাল বিশাল গাছও তাদের কাছে মাথা নত করেছে। আজকে কি আর তাদের কাছে কোনো গাছ মাথা নত করছে বলো? মানে ইউজুয়াল অ্যাক্টিভিটি না, এগুলো ছিল কি, যারা মারা গেছে তাদের ডেইলি ইউজুয়াল অ্যাক্টিভিটি, বাট অ্যাজ দে আর ডেড দে আর নট এবল টু ডু সাচ কাইন্ড অফ অ্যাক্টিভিটি, তারা আর করতে পারছে না এগুলো। কবি তাদেরকে স্মরণ করছে যে হয়তো বা এরকম মানুষগুলো এই কাজগুলো করতো। আর এগুলো হচ্ছে কি, গ্রামের পরিবেশ নাকি শহরের পরিবেশ বলো তো? যেটা পড়তেছি একটা গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, তাই বলা হচ্ছে, দেখো এই কথাটা একটু খেয়াল রাখবা, পাস্টোরাল পয়েম। হ্যাঁ, আমি ছোট ছোট করে বলে দিচ্ছি, একটু খেয়াল রাখবা, পাস্টোরাল পয়েম মানেটা কি। দেখো, যে পয়েমে প্রধানত গ্রামের, হ্যাঁ, দেখো সহজ সরল জীবনযাত্রা উঠে আসবে। দেখো, আ পাস্টোরাল পয়েম আইডিয়ালাইজ আ সিম্পল ট্র্যাঙ্কুয়াল রুরাল লাইফ অফেন ফিচারিং শেফার্ড ইডিলিং ল্যান্ডস্কেপ টু কন্ট্রাস্ট উইথ দ্য কমপ্লেক্সিটি অফ আরবান সিটি বা সোসাইটি। মানে দেখো, যেখানে শেফার্ড থাকবে, যেখানে কৃষক থাকবে, যেখানে সিম্পল লিভিং থাকবে, নেচার থাকবে, হ্যাঁ, সাধারণ কৃষক শ্রেণীর মানুষ থাকবে, সেইটাকে বলা হচ্ছে কি, সেই বিষয় নিয়ে যে কবিতা আলোচনা করা হবে সেই কবিতা থেকে বলা হয় কি, পাস্টোরাল পয়েম, ঠিক আছে তো। আর পাস্টোরাল এলিজি বলা হয় কাকে, যে এলিজিতে গ্রামের মানুষের বিষয় থাকে। দেখো এখানে, পাস্টোরাল এলিজি ইজ আ ফর্ম অফ পোয়েট্রি দ্যাট কম্বাইন্স দ্য কনভেনশন অফ অ্যান পাস্টোরাল পয়েম, আর সাথে সাথে কি, দেখো এই দেখো, ডেপিক্টিং অ্যান আইডিয়ালাইজ রুরাল সেটিং অ্যান্ড লাইফস্টাইল অফেন ইনভলভিং শেফার্ড হতে পারে বা কৃষক হতে পারে, উইথ দ্য থিম অফ গ্রিফ অ্যান্ড লস। তাহলে পাস্টোরাল পয়েমের সাথে যখন আমরা মোর্নিং বা গ্রিফ বা লস যুক্ত করছি, তখন সেটা হয়ে যাচ্ছে পাস্টোরাল এলিজি। বুঝতে পারছো? এমনিতে পাস্টোরাল পয়েম হচ্ছে যে পয়েমে আমরা গ্রামের সাধারণ জীবন, তাই তো, মানুষের জীবন, সাধারণ ন্যাচারাল সেটিং, তাই তো, পশু পাখি নিয়ে কথা বলি, সেই কথা হচ্ছে পাস্টোরাল পয়েম। আর সেই পাস্টোরাল পয়েমে যদি আমরা আবার এই দুঃখ জাতক, তাই তো, গ্রিফ বা লস জাতক কোনো কিছু যদি অ্যাড করে থাকি, তখন সেটা হয়ে যাবে পাস্টোরাল এলিজি।
কি মনে থাকবে? দুটো শব্দ একটু খেয়াল রাখো, কারণ এই কথাগুলো আবার আসবে। স্যার এটা কি তাহলে পাস্টোরাল এলিজি? হ্যাঁ, এটা পাস্টোরাল এলিজি হবে, সেটা আমি একটু বলে রাখলাম, আস্তে আস্তে বুঝবা, সমস্যা না। তাই বলছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম তো নাকি? একটু সময় লাগবে কিছুটা পড়তে, কারণ প্রথম দিকে কবিতাগুলো পড়তে একটু সময় লাগে, কারণ তোমাদের জন্য বিশেষ করে। আমি তো জোরে পড়া দিতে পারবো, কিন্তু তোমাদের তো শব্দ টব্দ বুঝিয়ে পড়াতে হয়। তারপর যখন দেখবো যে একটা ওয়ার্ডের একটা লিমিট তোমাদের তৈরি হয়ে গেছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ এসে গেছে, তখন দেখবা যে তোমরাও নিজেরা পড়তে পারতেছো। তো এই কবিতার সাথে আমি যে প্যারাফ্রেজিংগুলো দিব তোমাদের বইয়েও আছে, আমিও দিয়ে দিচ্ছি এখান থেকে। এছাড়াও আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা সামারি যেগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়বা। পড়তে পড়তে দেখবা এই রিলেটেড যে শব্দগুলো, সেগুলো তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। তোমাদের আলাদা করে কিন্তু বাইরের শব্দ মুখস্থ করার দরকার নেই, কারণ ওগুলো কাজে লাগবে না। বরং এই কবিতার সাথে রিলেটেড যে শব্দগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো এগুলো পড়তে পড়তে তুমি পেয়ে যাবা। অতএব জাস্ট কবিতার সাথে রিলেটেড পড়তে থাকো, তোমাদের ওয়ার্ড স্টক কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত একটা জিনিস শেষ হলো। এটা তাহলে আমরা দুটা ভাগ পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রথমে ছিল সেটিং, প্রথম তিনটা স্টেঞ্জাকে সেটিং বলা হয়। তারপরের পরবর্তী এই যে 8 পর্যন্ত, সরি আমরা 7 পর্যন্ত যে 4টা স্টেঞ্জা পড়লাম, এখানে মেনলি যাদের নিয়ে আমরা কথা বলছি বা যে মৃত ব্যক্তিদের নিয়ে কথা বলা হবে, তাদের ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে একটু কথা বলা হলো, যে তারা কেমন থাকতে পারতো। এরপর তারা যে ইনজাস্টিসের শিকার হয়েছে, তারা যে দরিদ্র, তারা যে সুবিধা পায়নি, এই বিষয় নিয়ে এবার কথা বলা হবে। ঠিক আছে? যেখানে সোশ্যাল ক্রিটিসিজমটা শুরু হবে এখান থেকে, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা, মানে আগামীকাল পড়ব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ধীরে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা বলো? বুঝতেছো তো নাকি না বুঝতেছো না? স্যার বুঝতেছি, কিন্তু নতুন নতুন ওয়ার্ড তো এই জন্য কঠিন লাগতেছে। কঠিন তো লাগবে, নতুন ওয়ার্ডের তো আর কোনো, এটা তো স্বাভাবিক। তুমি যেটা জানবা না সেটা কঠিন লাগবেই, ওই জন্য পড়তে থাকো। নতুন শব্দ একসময় ইজি শব্দ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো যেটুকু পড়ালাম এটুকু তোমরা আবার বাসায় রিভিশন দাও। যে ওয়ার্ড মিনিংগুলো আমি বললাম, সেই ওয়ার্ড মিনিংগুলো একটু বোঝার চেষ্টা করো, বা তোমরাও গুগলে সার্চ দিয়ে বা ডিকশনারি দেখে ওয়ার্ডগুলো খেয়াল করবা। কিন্তু একটা কথা বলো, কবিতার সাথে রিলেটেড লিটারাল মিনিং আর কনটেক্সচুয়াল মিনিং কিন্তু এক না। ওই জন্য দেখা যাচ্ছে ডিকশনারি খুঁজে যে মিনিংটা পাবা, তোমার কবিতার সাথে মিলাতে গেলে ওটা মিলছে না। ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে কি করতে হবে? টিচারদের শরণাপন্ন হয়ে এভাবে বিষয়গুলো বুঝতে হবে, অথবা গুগলে সার্চ দিতে হবে, এই বলে যে এই শব্দটা এই কবিতার ক্ষেত্রে কি মিনিং দিচ্ছে, তাহলে তুমি ওই মিনিংটা পাবা। তাছাড়া ডিকশনারি থেকে অনেক সময় ভুল বুঝতে পারো তোমরা, হ্যাঁ, ভুল মিনিং আসতে পারে। আর তোমাদের তো বই আছে, আমরাও আছি, সব কিছু মিলে আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, তো এমনি কারো কোনো কথা আছে যদি থাকে একটু বলতে পারো। স্যার আজকে তো টেস্ট নেওয়ার কথা ছিল। না, সেটা তুমি আগেই বলেছি কথাটা, তুমি মানে পরে যুক্ত হয়েছো নাকি? স্যার বিদ্যুৎ ছিল না এই কারণে। হ্যাঁ, ওটা আমি বলেছি, ওটা আগামীকালকে নেওয়া হবে। যেটুকু মিস করেছো ওটুকু ক্লাসটুকু দেখে নাও, যে কথাগুলো মিস হয়েছে সেগুলো তাহলে পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আগামীকাল কথা হবে। আর যেগুলো পড়ালাম, যে 7টা স্টেঞ্জা, তোমরা বাসায় আবার এগুলো একটু রিভিশন দিবা। ওকে, তো গুড নাইট, সবাইকে ভালো থাকো। ওকে, বাই।